হ্যালো এভরিওয়ান, আজকের আমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের এটা প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে কিছু কথা বলা জরুরি। প্রথম ক্লাসে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কি না, স্থির তড়িৎ যেটা ইউনিট। এই স্থির তড়িৎ ইউনিটের উপরে আছে কত মার্কস? 8 মার্কস। তারপরে আছে কিনা প্রবাহী তড়িৎ। প্রবাহী তড়িৎ ইউনিটেও 8 মার্কস আছে। তারপরের ইউনিটে আছে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফল, সেখানে দুটো চ্যাপ্টার আছে, সেই দুটো চ্যাপ্টারের উপরে 8 মার্কস। কত হলো তাহলে? 24, ঠিক না? 24 হয়েছে, 24। দেন তারপরে আছে তড়িৎ চুম্বকীয় আবেশ এবং পরিবর্তী প্রবাহ, এই দুটো চ্যাপ্টার মিলে 8 মার্কস। কত হলো? 32। 32। লাস্ট একটা চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, যেটা হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যার উপরে আছে 3 মার্কস। এবারে এই থার্ড সেমিস্টার আমাদের কিন্তু 35 নাম্বারের এমসিকিউ, এবং সেই 35 নম্বরের এমসিকিউ পরীক্ষাতে টাইম থাকছে 1 ঘন্টা 15 মিনিট। কিন্তু পরীক্ষাতে ওএমআর ফিল আপ করা, নাম সই করা, সমস্ত কিছু নিয়ে যদি দেখা যায় তাহলে কিন্তু তুই অ্যাকচুয়ালি টাইম পাবি, যেটা আগের বারে হয়েছিল 1 ঘন্টা মতো। তো 1 ঘন্টায় 35 নম্বরের এমসিকিউ সলভ করা মানে যথেষ্ট কিন্তু স্পিড থাকতে হবে, না হলে কিন্তু সবগুলো কোশ্চেন অ্যাটেম্প করা অতটা সহজ নয়। ফিজিক্সে আগের বারে যে কোশ্চেন আমরা দেখেছি তাতে কিছু কোশ্চেন ছিল ডাইরেক্ট, ফর্মুলা বেসড করলে হয়ে যাবে। কিছু কোশ্চেন বেশ লেন্দি ছিল, ক্যালকুলেশন ছিল। ওভারঅল যদি দেখা যায় যে ফিজিক্সের কোশ্চেন আগের সেমিস্টারে যথেষ্ট টাফ ছিল। যেই মেন থেকে কোশ্চেন ছিল 5-6টা মতো। তো সেই হিসাবে আমাদের কিন্তু প্রিপারেশন করতে হবে। এবারে আমি বলে দিই প্রিপারেশন কিরকম চলবে, কিরকম পড়া চলবে। এইখানে যা যা পড়া হচ্ছে, যা নোটস ছোট ছোট পয়েন্ট লেখা হচ্ছে, ওটাই থিওরি। ওর সঙ্গে যে যে কোশ্চেন আমি প্রত্যেকটা থিওরির উপরে বেস করে কোশ্চেন যখন করাবো, ওগুলোই প্র্যাকটিসে থাকবে। দেন এই মাস যেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, লাস্ট হচ্ছে মার্চ মাস, যেখানে দুটো কি তিনটে পরীক্ষা হবে। দেন তার পরের মাস থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা হবে 35 নাম্বারের এমসিকিউ। তো ওই রকম ভাবে প্র্যাকটিসে থাকবে। বই থেকে, যাদের কাছে বই আছে বা নেই, বই থেকে আমরা কিন্তু থিওরির প্রয়োজন নেই। এই কারণ কি বইতে থিওরি লেন্দি, যে থিওরি লেখা আছে, এমসিকিউর মতো করে পড়তে গেলে প্রপার নোটস ফলো করতে হবে। বই থেকে আমরা বড় জোর এমসিকিউ কোশ্চেন নিতে পারি, ভালো ভালো কোশ্চেন নিতে পারি, এবং পরবর্তীকালে কোনো কোশ্চেন ব্যাংক যখন আসবে, টেস্ট পেপার যখন আসবে, সেখান থেকেও প্র্যাকটিস হবে। তো আপাতত বেশি ফোকাস যেটা প্রিপারেশন থাকবে সেটা হচ্ছে কি থিওরি নোটস এবং রেগুলার টেস্ট দেওয়া। এবং সেই টেস্ট কিন্তু আমি প্রথম থেকে বলে দিচ্ছি, 55 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে টেস্ট কিন্তু থাকবে। 55 মিনিট থেকে 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি আমি সময় দেবো না। প্রত্যেকবারের পরীক্ষাতে 35 নম্বরের এমসিকিউ থাকবে। আজকের আমাদের শুরু হচ্ছে প্রথম চ্যাপ্টার, যেটা যদি তোরা বই দেখিস সেখানে আছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। তবে ওই চ্যাপ্টার কিন্তু সিলেবাসের ওরকম করে মেনশন নেই। সিলেবাসে প্রথম আউটলাইন আছে কি প্রপার্টিজ অফ চার্জ, শুধু আধানের যে কনসেপ্ট সেগুলো। ওখানে এই প্রথম চ্যাপ্টারে আমাদের স্বর্ণপত্র, তড়িৎবীক্ষণ যন্ত্র, আহিতকরণ, এগুলো কিছু কিছু বেসিক জিনিস আছে, যেগুলো থেকে আগের বছর কিন্তু কোনো কোশ্চেন দেখা যায়নি। বেসিক কোশ্চেন হচ্ছে কি স্থির তড়িৎ, যেটা হচ্ছে কি কুলম্বের সূত্র, গস থিওরাম, এগুলো। দেন তড়িৎ বিভব, এবং তারপরে চ্যাপ্টার হচ্ছে ধারক ধারকত্ব। তিনটে চ্যাপ্টার, বেশ বড় ধরনের চ্যাপ্টার। তো আমরা চ্যাপ্টারের নাম না লিখে আমরা পুরো ইউনিটের নাম লিখবো। লিখবো কিনা ইলেকট্রোস্ট্যাটিক্স। আজকে শুরু হচ্ছে প্রথম ক্লাস ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স পুরো ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক্স মানে স্থির তড়িৎ। স্থির তড়িৎ প্রপার নোটস বানানো প্রয়োজন অবশ্যই। কেন কি না লিখলে যখন অনেক কিছু হয়ে যাবে তখন কিন্তু অতটা কভার করা সম্ভব হবে না। তো প্রপার নোটস থাকতে হবে, ঠিক না? তো যেরকম বলা হচ্ছে, যদি করে নিতে পারিস, এটুকু বলতে পারি কোনো কোশ্চেন বাইরে যাবে না। আগের বছরও যায়নি, এবছরও যাবে না, কোনো কোশ্চেনই বাইরে যাবে না। যদি দু একটা কোশ্চেন কোনোভাবে ঘুরিয়ে দেয় তাহলে এই কনসেপ্ট থেকেই হবে। স্থির তড়িৎ, স্থির তড়িৎ নাম শুনে কি বোঝাচ্ছে? আপাতত একটু বেসিক বলা যাক। স্থির তড়িৎ নাম শুনে বোঝা যাচ্ছে যে যে আধান, তড়িৎ মানে অবশ্যই আধানের কথা আসবে। আধান কি সেটাও আসছি। তবে এই চ্যাপ্টার স্থির তড়িৎ, এখান থেকে বোঝা যাচ্ছে যে আধান যদি স্থির অবস্থায় থাকে। স্থির তড়িৎ মানে এখানে আমরা কি লিখবো না, আধান
আধান স্থির, আধান স্থির আছে, আধান স্থির অবস্থায় থাকে। যদি আধান স্থির অবস্থায় থাকে তাহলে যে যে ঘটনা হচ্ছে সেইগুলো কিন্তু এই পুরো ইউনিটে পড়া হবে, ঠিক না? আধান যদি স্থির অবস্থায় থাকে তার যা যা ধর্ম হচ্ছে, যা যা ক্যালকুলেশন হচ্ছে সবই এই স্থির তড়িৎ ইউনিটের মধ্যে পড়বে। পরের ইউনিটে যখন আমরা প্রবাহী তড়িৎ পড়বো সেখানে আমরা দেখে নেবো কি আধান গতিশীল হচ্ছে, ক্লিয়ার? তো আধান স্থির অবস্থায় থাকলে অর্থাৎ চার্জ অ্যাট রেস্ট যদি হয় তাহলে এই স্থির তড়িৎ, এখান থেকে আমরা চ্যাপ্টার লিখেছি এবং তার উপরে যা যা হচ্ছে দেখা যাক। তো আধান কি, চার্জ অ্যাকচুয়ালি কি যদি বলি, চার্জ অ্যাকচুয়ালি কি হচ্ছে আমরা দেখেছি। দেখ, কিছু জিনিস মুখে বলবো যেগুলো নোট করার দরকার নেই, যেগুলো বোর্ডে লিখছি কেবলমাত্র সেগুলোই নোটে থাকবে। এই যে আধান লিখেছি, অ্যাকচুয়ালি দেখ আমরা যখন ক্লাস 11-এ নিউটনের গতিসূত্র পড়েছিলাম সেখানে একটু বেসিক বলা হয়েছিল যে প্রকৃতিতে মোট কত প্রকারের বল পাওয়া যায়, 4 প্রকারের। প্রকৃতিতে মোট 4 প্রকারের বল পাওয়া যায়। একটা হচ্ছে কিনা মহাকর্ষ বল, একটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, আর একটা হচ্ছে শক্তিশালী নিউক্লিয় বল, আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। মহাকর্ষ বল সম্বন্ধে আমরা ক্লাস 11-এ অলরেডি ডিটেলসে পড়েছি। আমি বারবার বলেছিলাম এখানে যা যা ক্যালকুলেশন আসছে স্থির তড়িতে অ্যাজ ইট ইজ সেম ক্যালকুলেশন সবই আসবে, দেখতেও পাবি দু একটা ক্লাস পরে। এবারে আমরা কিন্তু মহাকর্ষ বল পড়ে নিয়েছি। তড়িৎ চুম্বকীয় বল মানে অবশ্যই এই যে যেগুলো পড়া হচ্ছে, এখানে প্রথমে তড়িৎ বল পড়বো, দেন পরের পরের ইউনিট আমরা চৌম্বক বল পড়বো। তো এই তড়িৎ চুম্বকীয় বল যেটা, সেটাই কিন্তু এই আধানের সঙ্গে রিলেট। আধান যদি থাকে, স্থির অবস্থায় থাকলে তাদের মধ্যে তড়িৎ বল কাজ করবে, গতিশীল অবস্থায় থাকলে তাদের মধ্যে চৌম্বক বল কাজ করবে। তার মানে কোথাও না কোথাও এই আধান, এই ধর্মটা হলে দুটি বস্তুর মধ্যে তড়িৎ বল বা চুম্বক বল কাজ করতে পারে, হ্যাঁ কি না? আধান একটা, যেমন আমি যদি বলি, আমরা নিচু ক্লাসে ভরের সংজ্ঞা কি পড়েছি, ভরের সংজ্ঞা পড়েছি যে কোনো বস্তুতে যে পরিমাণ জড় পদার্থ থাকে। আবার আমরা ক্লাস 11-এ সেটা পড়েছি যে ভর, কিন্তু ভরের সংজ্ঞাকে আমরা কিন্তু জড়তার হিসাবেও দিতে পারি, তাই না? জড় ভর যাকে বলে, ইনার্শিয়াল মাস। আবার নিউটনের গতিসূত্রতেও কিন্তু একটা ভর ছিল, সেটাকেই আমরা কিন্তু ইনার্শিয়াল মাস বলেছি। আর একটা ভর ছিল কোথায়, মহাকর্ষ সূত্রতে, যেটাকে আমরা মহাকর্ষীয় ভর বলি। তো এক্সপেরিমেন্টালি যদি দেখা যায় সমস্ত ভরগুলো কিন্তু একই, সেরকমই। তো আমি ওখানে যদি ভরের সংজ্ঞা দিই যে পদার্থের যে ধর্মের জন্য তাদের মধ্যে মহাকর্ষ বল কাজ করে তাকে ভর বলে, বলা যেতে পারে। তো সেরকমই পদার্থের যে ধর্মের জন্য দুটি বস্তুর মধ্যে তড়িৎ বল বা চুম্বক বল কাজ করে তাকে বলা হবে কি না আধান। তো আধানের সংজ্ঞা প্রয়োজন নেই। আধান এখান থেকে আমরা দেখে নেব কিনা দুটো প্রকারের হচ্ছে, টু টাইপ। অবশ্যই তোরা জানিস টু টাইপ হচ্ছে কি, একটা হচ্ছে কিনা পজিটিভ, একটা হচ্ছে কিনা নেগেটিভ। ধনাত্মক আধান হচ্ছে আর ঋণাত্মক আধান হচ্ছে, এটা আমরা অলরেডি সবসময় জানি যে দু প্রকার আধান হচ্ছে, পজিটিভ আর নেগেটিভ, ক্লিয়ার? পজিটিভ আর নেগেটিভ দু প্রকার আধান হচ্ছে। অ্যাকচুয়ালি এরকম হওয়ার কারণ কি, একটু পরমাণুর গঠন যদি দেখা যায়, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কে থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। বাইরে কে থাকে, ইলেকট্রন থাকে, তাই না? পরমাণুর যদি আমি সিম্পল ছবি দেখি, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে আর নিউট্রন থাকে, আর বাইরে থাকে ইলেকট্রন। তো সেখানে প্রোটন হচ্ছে কি, প্রোটন হচ্ছে পজিটিভ আধান বিশিষ্ট কণা, আর ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ আধান বিশিষ্ট কণা, নিউট্রন হচ্ছে কি নিস্তড়িৎ। আর আমরা এটাও জানি যে কোনো পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা সমান হয়, এবং ইলেকট্রনের আধান আর প্রোটনের আধান সমান, অপোজিট। ইলেকট্রনের আধান নেগেটিভ, প্রোটনের আধান পজিটিভ। তো আমরা যে কোনো একটা পরমাণুকে দেখলে সেই পরমাণুতে আমরা দেখতে পাবো কি প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান সমান হচ্ছে। যেহেতু দুজনের আধান সমান আর সংখ্যায়ও সমান আছে, তাহলে একটা পরমাণুর মোট আধান কি হবে, মোট আধান হবে শূন্য, মানে নিস্তড়িৎ। তাহলে আমি লিখবো যে কোনো পরমাণুতে, যে কোনো পরমাণুতে, যে কোনো পরমাণুতে আমি কি লিখবো, এনপি সমান এনই। এনপি মানে কি, নাম্বার অফ প্রোটন সমান নাম্বার অফ ইলেকট্রন, যে কোনো পরমাণুতে হচ্ছে। তাই হচ্ছে কি না, সমস্ত পরমাণু কি হবে, সমস্ত পরমাণু হচ্ছে নিস্তড়িৎ, সমস্ত পরমাণু নিস্তড়িৎ হচ্ছে, সমস্ত পরমাণু কিন্তু নিস্তড়িৎ হচ্ছে। আর আমরা জানি
যে সমস্ত পদার্থ বা আমাদের আশেপাশে যে সমস্ত বস্তু আছে সবাই কিন্তু পরমাণু দিয়ে গঠিত। সমস্ত পরমাণুই যদি নিস্তড়িত হয় তাহলে পদার্থটাও কি হবে? পদার্থটাও সাধারণ অবস্থায় নিস্তড়িত। তাহলে আমরা কোনো বস্তুকে আধানগ্রস্ত করব কি করে, পজিটিভলি চার্জ করব কি করে বা নেগেটিভলি চার্জ করব কি করে? না, এদের মধ্যে যদি আমি ডিসব্যালেন্স করে দিই নাম্বারটাকে, মানে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যাটাকে যদি আমি পাল্টে দিই, মানে প্রোটন সংখ্যা ধরো আছে 6, ইলেকট্রন সংখ্যা আমি করে দিলাম 7, নাম্বার যদি পাল্টে দিই তাহলে কি হবে? না, এটা আহিত হয়ে যাবে। এবারে বল কোনটার সংখ্যাকে পাল্টানো যাবে, প্রোটন সংখ্যাকে নাকি ইলেকট্রন সংখ্যাকে? ইলেকট্রন সংখ্যাকে। কেন কি প্রোটন আছে নিউক্লিয়াসের মধ্যে, প্রোটন সংখ্যাকে পাল্টাতে গেলে পদার্থটাই পরমাণুটাই পাল্টে যাবে। তাহলে আমরা কি করব যে যে পরমাণুতে পরমাণুতে ইলেকট্রন ইলেকট্রন পরমাণুতে ইলেকট্রন হচ্ছে কি করব, পরমাণুতে ইলেকট্রন দিয়ে বা বা ইলেকট্রন বের করে নিলে সেটি আহিত হবে। কোন পরমাণুতে যদি আমি খুব বেসিক জিনিসই বলছি, প্রথম দিন পরমাণুতে যদি আমি ইলেকট্রন দিই বা ইলেকট্রন বের করে নিই তাহলে সেটা কিন্তু আহিত হয়ে যাবে, মানে আয়নে পরিণত হয়ে যাবে, ঠিক না? তো এখানে আমি কিছু জিনিস লিখছি, একটা বস্তু আমি তিনটে লিখছি, এরকম করে তিনটে বস্তু আমি লিখছি এখানে। তিনটে বস্তুকে কিরকম লিখছি না, প্রথমটাতে ইলেকট্রন সমান যদি প্রোটন হয়ে যায় তাহলে আমি কি বলবো, এটা হচ্ছে কিনা নিস্তড়িত। যে কোনো বস্তুতে ইলেকট্রনের সংখ্যা যদি প্রোটন সংখ্যা সমান হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে কি নিস্তড়িত। যদি ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার থেকে বেশি হয়ে যায়, মানে প্রোটন আছে ধরো 5টা আর হচ্ছে ইলেকট্রন আছে 6টা, তাহলে ওটা কি ধরনের আহিত হবে? ঋণাত্মক। কেন কি ইলেকট্রনের আধান হচ্ছে কি নেগেটিভ, যার সংখ্যা বেশি হবে সে ডমিনেট করে যাবে, তার আধান ডমিনেট করে যাবে। তো ইলেকট্রন বেশি হয়ে গেলে ঋণাত্মক হয়ে যাবে, আর যদি ইলেকট্রনের থেকে প্রোটন বেশি হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে? ধনাত্মক। বেশ, তাহলে কি হচ্ছে? ধনাত্মক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো আহিতকরণ অ্যাকচুয়ালি কি না ইলেকট্রনকে ওখানটায় গ্রহণ হচ্ছে বা ইলেকট্রন বর্জন হচ্ছে। এবারে বল একটা পরমাণুতে যে 3 প্রকার কণা আছে সেই 3 প্রকার কণার বলতে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন, এদের ভর কত, আধান কত, সিম্বল কি, এমই এককে ভর, কেজি এককে ভর, সবগুলো যদি একটা ছক করে নেওয়া যায় তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো 3 প্রকার যে কণা আছে সেই 3 প্রকার কণাকে আমরা কি করব, একবার দেখে নিচ্ছি কণাগুলোর ভর কত হচ্ছে, আধান কত হচ্ছে এবং তাদের আর কি ধর্ম আছে একবার দেখা যাক। 3 প্রকার কণা, প্রথম হচ্ছে কিনা ইলেকট্রন। এই ইলেকট্রনকে আমি যদি বলি এর ভর, আমি নিলাম ইলেকট্রনের ভর নিচ্ছি কি এককে, কেজি এককে, ঠিক না? কেজি এককে ইলেকট্রনের ভর যদি হয় কত হবে? 9.11 ইন্টু 10⁻³ কেজি। ইলেকট্রনের ভর কেজি এককে 9.11 ইন্টু 10⁻³ কেজি। প্রোটনের ভর হয়ে যাবে 1.673 ইন্টু 10⁻27 কেজি। আর নিউট্রনের ভর কি হয়ে যাবে? নিউটনের ভর হয়ে যাবে 1.675, একটু চেঞ্জ, 1.675 ইন্টু 10⁻27 কেজি। এটা হলো কি কেজি এককে ভর। এই ভরটা যদি আমি এমইউ এককে করে নিই, এগুলো ডেটা, এগুলো বোঝানোর কিছু নেই, মনে রাখতে হবে। এমইউ এককে যদি ইলেকট্রনের ভর আমি বার করি দেখতে পাবো ওই রকম হচ্ছে 0.00054 এরকম টাইপের, মানে প্রায় জিরো। তো প্রায় জিরো, নিয়ার ইজিক্যালস টু 0 এমইউ। যদি আমি প্রোটনের ভর এমইউ এককে করি তাহলে আসবে প্রায় 1 এমইউ, আর নিউটনেরও ভর করলে দেখতে পাবো 1 এমইউ হচ্ছে নিউটন ভর। আমরা দেখতে পাচ্ছি পরমাণুতে যে 3 প্রকার কণা আছে তার মধ্যে সব থেকে হালকা হচ্ছে কি ইলেকট্রন, সব থেকে হালকা ইলেকট্রন।
আচ্ছা, আধান 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 যদি বলি, ইলেকট্রনের আধান হচ্ছে কত? ইলেকট্রনের আধান হচ্ছে -1.602, আমরা 1.6 নেই, -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। সে জায়গায় প্রোটনের আধান কি হয়ে যাবে না, পজিটিভ হয়ে যাবে। ইলেকট্রনের যে আধানটা ছিল 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর নিউটনের আধান কি হবে? 0, কারণ কি নিউটন আধানহীন কণা। ঠিক, তাহলে ইলেকট্রন, প্রোটন আর নিউটনের আমরা ভর লিখেছি, আধান লিখেছি। ঠিক, এবারে কথা হলো যে তোরা নিশ্চয়ই এটা দেখেছিস যে কোনো একটা পরমাণুকে আমরা কিরকম সিম্বল দিয়ে লিখি, এক্স জেড এ। জেড কি বোঝায়? প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। এ কি বোঝায়? ভর সংখ্যা। এটা তো প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, প্রোটন সংখ্যা। এ কি বোঝায়? এ হচ্ছে ভর সংখ্যা। আচ্ছা, ভর সংখ্যা কিন্তু অ্যাকচুয়ালি কোন একটা পরমাণুর এমইউ এককে ভর। কেন বল? যদি আমি বলি কার্বন নিচে 6 উপরে 12, 12 কেন? কেন কি কার্বনের 6টা প্রোটন আছে, 6টা নিউট্রন আছে। 6টা প্রোটনের ভর 6 এমইউ, 6টা নিউট্রনের ভর 6 এমইউ। তাহলে 6 এমইউ 6 এমইউ যোগ করলে কত হবে? 12 এমইউ। ইলেকট্রন 6টা থাকলেও ইলেকট্রনের ভর কিন্তু 0, প্রায় 0। তো ভর সংখ্যাকে আমরা বলতে পারি এমইউ এককে ভর। এমইউ এককে ভর। কোনো একটা পরমাণুর যে আমরা সিম্বল লিখছি বা নিউক্লিয়াইডের যে সিম্বল লিখছি, নিচে আসছে প্রোটন সংখ্যা, উপরে আসছে কি? ভর সংখ্যা। ভর সংখ্যা মানে অ্যাকচুয়ালি কিন্তু ওই পরমাণুটার এমইউ এককে ভর। এমইউ এককে ভর নিলে ইলেকট্রনের ভর গুলো থাকবে না, কেন কি ইলেকট্রন 0, এমইউ এককে ভর। প্রোটনের ভর 1 এমইউ, নিউটনের ভর 1 এমইউ। যতগুলো প্রোটন আর নিউটন মোট থাকবে তত এমইউ আসবে। এই জন্য আমরা ভর সংখ্যাকে কি বলি? প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যার যোগফল হচ্ছে। এবারে আমরা কখনো কণার সিম্বল কিন্তু দেখিনি যে অ্যাকচুয়ালি কণার সিম্বল কিরকম হয়, মুখস্থ হয়তো করেছি। কণার সিম্বল অ্যাকচুয়ালি, কণার সিম্বল যখন আমরা লিখি সেখানে আমরা কি লিখি? ওপরে লিখি এমইউ এককে ভর। এমইউ এককে ভর। আমরা যখন কোনো একটা কণা লিখবো, ইলেকট্রনের যখন আমরা সিম্বল লিখবো, ইলেকট্রন তো কোনো পরমাণু নয়, ইলেকট্রন একটা কণা, তার যখন আমরা সিম্বল লিখবো উপরে লিখবো কি? এমইউ এককে ভর। তাহলে নিচে কি লিখবো? নিচে লিখবো আধান। নিচে লিখবো কি? আধান। তবে এখানে যে আমি আধান লিখবো, সেই আধানটা কিরকম লিখবো? আমরা যে প্রকৃতিতে যত প্রকার আধান পাই তার মধ্যে সব থেকে ছোট আধান কোনটা? ইলেকট্রনের আধান। মানে স্বাধীনভাবে সব থেকে ছোট যে আধান থাকতে পারে সেটা হচ্ছে ইলেকট্রন বা প্রোটনের আধানের সমান। তো যেটা প্রকৃতিতে এবং অন্যান্য যে আধানগুলো হচ্ছে সেগুলো কিন্তু ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক। এটা কিন্তু আধানের কোয়ান্টাইজেশন, যেটা হেডিং আসবে, প্রপার ডিটেলসেও আসবে। তো আমি যেটা বলছি যে প্রকৃতিতে সব থেকে ছোট আধান কার? ইলেকট্রন বা প্রোটনের আধান। এই মানটা, এই মানের পূর্ণ গুণিতক হবে সমস্ত আধান। যদি আমি বলি কোনো বস্তুতে মোট আধান কত, হতে পারে ইলেকট্রনের আধানের 5 গুণ কি 10 গুণ কি 100 গুণ হচ্ছে। কখনো কোনো বস্তুর আধান 1.5 ইন্টু ইলেকট্রনের আধান হবে না, মানে ইলেকট্রনের আধানের ভগ্নাংশ আকারে আসবে না বা দশমিক আকারে আসবে না, তাহলে কি হবে? পূর্ণ সংখ্যা আসবে। এবারে যখন আমরা দেখি এরকম মান হচ্ছে, সব থেকে ছোটটাকে আমরা কি ধরে নেব? 1 একক ধরে নেব। সব থেকে ছোটটাকে আমরা কি ধরে নেব? 1 একক ধরে নেব। এই জন্য ইলেকট্রনের আধানকে আমরা কি ধরে নিই? -1 ইউনিটও ধরে নিই। আর প্রোটনের আধানকে কি ধরে নিই? +1 ইউনিট ধরে নিই। মানে প্রোটনের আধানকে আমরা +1 একক ধরে নিচ্ছি, ইলেকট্রনের আধানকে আমরা -1 একক ধরে নিচ্ছি। ঠিক না? তো আমার হয়তো এখানে বোর্ডে দেখা যাবে না। তো আধান দেখ, তাহলে ইলেকট্রনের আমরা সিম্বল কি লিখবো? ইলেকট্রনের সিম্বল তোরা সাইডে সাইডে লিখবে, আমি নিচে লিখছি যাতে দেখা যায়। ইলেকট্রনের আমরা সিম্বল লিখবো কি? তো লিখলাম, লিখলাম ইলেকট্রনের। তাহলে দেখ ইলেকট্রনের আধান নিচে কি লিখবো? -1 ইউনিট। আর এমই এককে ইলেকট্রনের ভর কত? 0। আশা করি তোরা কেমিস্ট্রিতে এটাই দেখেছিস যে ইলেকট্রনের সিম্বল হচ্ছে এটা। ঠিক না? প্রোটনের সিম্বল কি হবে? তাহলে প্রোটনের আধান +1 ইউনিট, +1 কে শুধু 1 লিখলেও চলে। আর উপরে কি হবে? 1 এমইউ ভর।
নিউট্রনের কি হবে, নিউটনের নিচে নিউটনের জিরো আধান, আধান জিরো, কিন্তু ভর কত হচ্ছে 1 m। আশা করি প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনের সিম্বল বুঝে গেছিস। এরকমই লেখা হয়। যে কোনো কণার সিম্বল কি করে লেখা হবে না, ওপরে থাকবে এমই এককে ভর, নিচে থাকবে আধান। ঠিক, নিচে থাকছে আধান। বেশ, এই যে যেগুলো বলা হলো, এরপরে লিখবি যে একটা ছোট একটা পার্ট যেটাকে আমরা বলছি আপেক্ষিক আধান। আপেক্ষিক আধান, আপেক্ষিক আধান যাকে আমরা স্পেসিফিক চার্জও বলি। স্পেসিফিক চার্জ, স্পেসিফিক চার্জ হচ্ছে কি না, কোনো বস্তুর আধানকে তার ভর দিয়ে ভাগ করলে যা হয়। আধানকে ভর দিয়ে ভাগ করলে যা হয়, আধানকে ভর দিয়ে ভাগ করলে যেটাই আসবে সেটাই হবে কি আপেক্ষিক আধান। যদি বলে ইলেকট্রনের আপেক্ষিক আধান কত, তাহলে আমরা করব কি ইলেকট্রনের আধান বাই ইলেকট্রনের ভর। ইলেকট্রনের আধান বাই ইলেকট্রনের ভর। আশা করি ইউনিট পারবে, কুলম্ব পার কেজি। ইউনিট কি চলে আসবে, ইউনিট চলে আসবে এসআই ইউনিট চলে আসবে কি, এসআই ইউনিট চলে আসবে কুলম্ব পার কেজি। সিজিএস ইউনিট আমি পরে আসছি। আমরা এতক্ষণ যেটা জানলাম যে বিভিন্ন প্রকার কণার কি কি ভর হচ্ছে, কি কি আধান হচ্ছে, সেরকম করে আমরা দেখলাম। এবারে যেটা আমাদের আসবে সেটা হচ্ছে যে আধানের একক, আধানের মাত্রা এবং আধানের বিভিন্ন প্রকার ধর্ম। ঠিক না? বেশ, তো প্রথমে আমরা এখানে লিখবো যে আধানের একক গুলো একবার দেখে নেওয়া যাক। লিখবি আধানের একক। আধানের একক আসছে কি, আধানের একক যদি আমি বলি যে এসআই ইউনিট, এসআই ইউনিটকে, এসআই ইউনিট কি হচ্ছে না কুলম্ব, কুলম্ব বলছি। কুলম্ব, কুলম্ব কি হচ্ছে সি দিয়ে ডিনোট করে, আধানের এসআই একক হচ্ছে কিনা কুলম্ব। বেশ, আচ্ছা কুলম্বকে আমরা এটাও তো লিখতে পারি, আমরা এটা পড়েছি না যে প্রবাহ মাত্রা সমান, প্রবাহ মাত্রা সমান কোনো তারের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ হচ্ছে কি করে বুঝবো না, একক সময়ে কত আধান যায়। ক্লাস 10 এ পড়েছিস আধান বাই সময়, ঠিক তো? তো আধান বাই সময় যদি প্রবাহ মাত্রা হয়, তাহলে আমি কি লিখতে পারি আধান সমান প্রবাহ মাত্রা গুণ সময়। আর প্রবাহ মাত্রার একক আমরা জানি কি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। এ শুধু লিখে দিচ্ছি আমি এ ইন্টু সেকেন্ড, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। এ মানে অ্যাম্পিয়ার, এস হচ্ছে কি সেকেন্ড। তো অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড থাকা মানে কিন্তু আমরা বুঝে যাব কি এটা আধানের একটা একক বলছে এসআই ইউনিটে। সিজিএস ইউনিটে, সিজিএস ইউনিটে দুটো একক আসবে। সিজিএস ইউনিট যেমন এখন চলছে কি, এখন চলছে স্থির তড়িৎ চ্যাপ্টার। এই স্থির তড়িৎ চ্যাপ্টারে যত ক্যালকুলেশন আসবে সেখানে আধানের সিজিএস ইউনিট হবে কি না ইএসইউ, ইএসইউ। ইএসইউ মানে কি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, বা একে বলে স্ট্যাট কুলম্ব, স্ট্যাট কুলম্বও বলে। ঠিক আছে, স্ট্যাট কুলম্বকে শর্টে কি বলে এসটিসি, এসটিসি স্ট্যাট কুলম্ব, যেটাকে আমরা কি বলছি সিজিএস ইউনিট, যেটা আমরা স্থির তড়িৎ চ্যাপ্টারে আধানের সিজিএস ইউনিট পড়ছি। যখন চুম্বক চ্যাপ্টার চলবে তখন এইখানে চলে আসবে কি দেখ ইএসইউ মানে কি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। চ্যাপ্টারের নাম কি চলছে ইলেকট্রোস্ট্যাটিক। তো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট আধানের সিজিএস একক যখন ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারে আমরা ক্যালকুলেশন করছি সেখানে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট নিচ্ছি, এই জন্য এটাকে স্ট্যাট কুলম্ব বলা হচ্ছে। যখন চুম্বক চ্যাপ্টারে যখন আধান গতিশীল হবে সেখানে আমরা যে আধানের সিজিএস একক নিচ্ছি সেটা হচ্ছে কিনা ইএমইউ মানে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। বা এটাকে, এটাকে অনেক সময় বলে অ্যাবসলিউট কুলম্ব, অ্যাবসলিউট কুলম্ব বলে। এখন অ্যাবসলিউট কুলম্বকে সঠিক কি লেখা যেতে পারে, অ্যাবসলিউটের জন্য এবি আর কুলম্বের জন্য সি। এবিসি মানে কি হচ্ছে, এবিসি মানে কিন্তু একটা আধানের একক হচ্ছে, অ্যাবসলিউট মানে এবি আর কুলম্ব হচ্ছে কি সি। তো আধানের এইরকম একটা এককও হচ্ছে অ্যাব কুলম্ব বলে। একে শর্টে যদি বাংলায় লিখি অ্যাব কুলম্ব ও বলছে, অ্যাব কুলম্ব। ক্লিয়ার? তো যখন আমরা কোনো আধান এর একক বা কোনো ভৌত রাশির যখন আমরা একক পড়ছি
সেই এককগুলোর মধ্যে কি সম্পর্ক হচ্ছে সেটাও একবার জেনে নেওয়া দরকার। তো প্রথমে আসবো কি 1 কুলম্ব সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। 1 কুলম্ব সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। আবার লিখছি 1 কুলম্ব সমান 1/10 এখানে লিখে দিচ্ছি কিনা ইএমইউ চার্জ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ঠিক না? 1 কুলম্ব সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব, অথবা আমি লিখতে পারি 1 ইএমইউ সমান 10 কুলম্ব। আর 10 কুলম্ব মানে কত হয়ে যাবে? 3 × 10⁻10 স্ট্যাট কুলম্ব। ক্লিয়ার? তো এখানে দেখে বল সব থেকে বড় ইউনিট কে? অ্যাব কুলম্ব। অ্যাব কুলম্ব বা ইএমইউ একই জিনিস। অ্যাব কুলম্ব সব থেকে বড় ইউনিট। 1 অ্যাব কুলম্ব, যদি বলে 1 অ্যাব কুলম্ব, 1 কুলম্ব আর 1 স্ট্যাট কুলম্ব, এদের যদি আমি সিকোয়েন্স বলি তাহলে 1 অ্যাব কুলম্ব সব থেকে বড়, কেন কি 1 অ্যাব কুলম্ব মানে 10 কুলম্ব, আবার 1 কুলম্ব মানে এতটা স্ট্যাট কুলম্ব, তাহলে সব থেকে বড় কে হলো? অ্যাব কুলম্ব। তো 1 অ্যাব কুলম্ব ইজ গ্রেটার দেন 1 কুলম্ব ইজ গ্রেটার দেন কত হচ্ছে? 1 স্ট্যাট কুলম্ব। ঠিক হয়েছে? তাহলে তিনটে আধানের একক হচ্ছে, এককগুলো যা বলছি একেবারে এর থেকে বাইরে কোনো একক আসার কোনো চান্স নেই। যে এটা এটা কোথায় ইউজ হবে? এটা হবে তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে, আর এটা আমাদের শুরু এখানে লাগছে কি স্ট্যাট কুলম্ব। আপাতত এই প্রথমে আমাদের কিন্তু এই দুটো এককের মধ্যে চলতে থাকবে, ঠিক আছে? বেশ। আচ্ছা, যদি বলি যে আধানের আরেকটা একক হচ্ছে, সেটা হচ্ছে কিনা ফ্যারাডে। ভালো করে শুনবি, ফ্যারাডে বলেছি, ফ্যারাড নয়। ফ্যারাডে আধানের একক। যখন ধারকত্ব চ্যাপ্টার শুরু হবে সেখানে আমরা দেখব ফ্যারাড। ফ্যারাড হচ্ছে ধারকত্বের একক, ফ্যারাডে হচ্ছে আধানের একক। এক ফ্যারাডে এক ফ্যারাডে এক ফ্যারাডে সমান 96,500 কুলম্ব প্রায়। তোরা কেমিস্ট্রিতে দেখতে পেয়ে যাবি তড়িৎ রসায়ন চ্যাপ্টারে, ওখানে কিন্তু অ্যাকচুয়ালি 1 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব, মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু 1 মোল ইলেকট্রনের আধান। 1 মোল মানে কত সংখ্যা? 1 মোল মানে কত সংখ্যা? অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের যদি আমি আধান বার করি তাহলে এটা আসবে, মানে 6.022 × 10⁻23 গুণ একটা ইলেকট্রন আধান করলে এই ভ্যালুটা আসবে। ক্যালকুলেটরে করে দেখিস, এটাই আসবে। তো যদি পরীক্ষায় শর্ট কোশ্চেন দিয়ে দেয় 1 মোল ইলেকট্রনের আধান বার করো, পেরে যাবে আশা করি। যদি বলে 3 মোল ইলেকট্রনের আধান বার করো, তাহলে কি লিখবি? অপশানে আছে কুলম্ব দিয়ে যদি দেয় তাহলে 96,500 কে 3 দিয়ে গুণ করে দিবি, আর যদি ফ্যারাডে দিয়ে দেয় তাহলে 3 ফ্যারাডে বলে দিবি, নাকি না? 3 ফ্যারাডে বলে দিলেই হয়ে যাবে। ফ্যারাডে হচ্ছে আধানের একক, আর ফ্যারাড হচ্ছে ধারকত্বের একক। এখানে ফ্যারাড লিখবো না, কেন কি ধারকত্ব চ্যাপ্টারে ফ্যারাড লিখবো। বেশ, এবারে আসছে কি আধানের মাত্রা দেখে নেওয়া যাক। প্রথম কথা বল, আধান একটা মৌলিক রাশি হবে নাকি লব্ধ রাশি হবে? আধান একটা মৌলিক রাশি হবে না লব্ধ রাশি হবে? লব্ধ রাশি হবে। কেন কি 7টা মৌলিক রাশি আছে। এসআই তে আমরা যেটা দেখেছি সেটা কটা আছে? 7টা আছে। 7টার মধ্যে আধান তো নেই, তাহলে আধান একটা হচ্ছে কিনা লব্ধ রাশি। আধান হচ্ছে কিনা লব্ধ রাশি। আর লব্ধ রাশির মাত্রা আমরা কি করে বার করি? কোনো না কোনো ভাবে মৌলিক রাশির সাথে রিলেট করে। তো দেখ, 7টা যে একক ছিল, 7টা যে রাশি ছিল, তাদের কোন একটা রাশি যার সঙ্গে আধান লিঙ্ক হতে পারে? 7টাকে মনে করে দেয়, ওখানে একজন ছিল প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রাকে কিন্তু আমি আধানের সঙ্গে রিলেট করতে পারি। তো প্রবাহ মাত্রা সমান আধান বাই সময়। তো আমি লিখতে পারি আধান সমান প্রবাহ মাত্রা গুণ সময়, নাকি না? প্রবাহ মাত্রা গুণ সময়। এইখানে দেখ, প্রবাহ মাত্রা কিন্তু একটা মৌলিক রাশি, আর সময়ও কিন্তু একটা মৌলিক রাশি। তো আধানের আমি যদি মাত্রা বার করি তাহলে কি হবে? আধানের মাত্রা হয়ে যাবে, প্রবাহ মাত্রার মাত্রাকে লিখে আই, আর সময়ের মাত্রাকে লিখে কি টি, আইটি। প্রবাহ মাত্রার মাত্রাকে লিখে আই
এবং সময়ের মাত্রাকে লেখে কি না টি, আইটি। এত পর্যন্ত আশা করছি কারোর কোনো অসুবিধা নেই, ঠিক না? ছোট ছোট জিনিস হয়েছে এখানে, বেশ। আচ্ছা, যেখানে আমি ইএসইউ লিখেছিলাম ওর আরো একটা নাম লিখে নে, ফ্র্যাঙ্কলিন। ফ্র্যাঙ্কলিন, যেখানে আমি ইএসইউ বা স্ট্যাট কুলম যে লিখেছিলাম ওটাকে ফ্র্যাঙ্কলিনও বলে। অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলিন, ফ্র্যাঙ্কলিন বিজ্ঞানীর নাম ফ্র্যাঙ্কলিন, কিন্তু এই এই যে যে এককটা সেটা দিয়েছে, তো ফ্র্যাঙ্কলিনও ওই এককটাকে বলে, আর ওটাই কিন্তু সব থেকে ছোট একক। সব থেকে সব থেকে ছোট একক যদি বলে তাহলে স্ট্যাট কুলম বা ইএসইউ, সব থেকে বড় একক যদি বলে তাহলে ফ্যারাডে, সব থেকে ছোট আধানের মান যদি বলে তাহলে ইলেকট্রনের আধানের মান। তো আমি নোট করে লিখে দিচ্ছি সবগুলো পয়েন্ট। সবচেয়ে ছোট মানের আধান সমান ইলেকট্রনের আধান, যদি ছোট মান বলে। আচ্ছা, ক্ষুদ্রতম একক যদি বলে, ক্ষুদ্রতম একক, তাহলে কি হবে? তাহলে ইএসইউ বা স্ট্যাট কুলম, বা এটাকে আমরা ফ্র্যাঙ্কলিনও বলছি। যদি বৃহত্তম একক বলে, সব থেকে বড় একক, তাহলে কি হবে? ফ্যারাডে। ফ্যারাডে হচ্ছে আধানের বৃহত্তম একক। ফ্যারাডে হচ্ছে আধানের বৃহত্তম একক। ঠিকঠাক আছে? চলো, এবারে আমরা লিখব যে আধানের আরেকটা পয়েন্ট এখানেই লিখে নিচ্ছি। বল, আধান একটা স্কেলার রাশি হবে না ভেক্টর রাশি হবে? স্কেলার রাশি। আধানের কোনো দিক আছে কি? এরকম কোনো দিক নেই। আধান একটা স্কেলার রাশি। আধান লিখবো স্কেলার রাশি, স্কেলার রাশি। আর তোরা জানিস যেটা স্কেলার রাশি হয় তার যদি আমি মোট কত যদি বলি তাহলে আমরা সিম্পল যোগ করে দিই। যদি বলি কোনো পাত্রে 2 কেজি 3 কেজি বস্তু আছে, তাহলে আমি যদি বলি মোট ভর কত, তুই কি বলবি? 5 কেজি, সিম্পলি যোগ করে দিবি। সেরকমই আধান যেহেতু স্কেলার রাশি হচ্ছে, তাহলে কোনো বস্তুতে মোট আধান যদি বলে তাহলে আমি কি করব? সিম্পলি যোগ করে দেব। তো এখান থেকেই আমরা আধানের ধর্মতে চলে যাব। আধানের কি কি ধর্ম হচ্ছে? আধানের ধর্ম 1 নম্বর, অ্যাডিটিভ, অ্যাডিটিভ নেচার। অ্যাডিটিভ নেচার বলতে কি? সংযোগ, সংযোগ নিয়ম যদি বলি তো কি বলা হচ্ছে? অ্যাডিটিভ নেচার, অ্যাকচুয়ালি এর বাংলা এটা নয়, আমি লিখেছি ওই সাইডে। সংযোগ নিয়ম বলতে কোনো বস্তুতে মোট আধান, কোনো বস্তুতে যদি মোট আধান জিজ্ঞেস করে তাহলে আমি কি করব? মোট আধান বার করার জন্য ওই বস্তুতে যতগুলো আধান আছে সবাইকে কি করে দেবো? যোগ করে দেবো। তো কোনো বদ্ধ সংস্থাতে, কোনো বদ্ধ সংস্থাতে এটা একটা কি ক্লোজড সিস্টেম, ক্লোজড সিস্টেম যদি হয়, বদ্ধ সংস্থা, এই বদ্ধ সংস্থা বা বদ্ধ তল, এই কথাটা কিন্তু চলে আসবে কোথায়? গস থিওরামে। তো সংযোগ নিয়ম যদি আমি বলি, এখানে আধান আছে ধরো Q1, Q2, Q3, এরকম কতগুলো আধান আছে। এখানে কিউ নেট মানে মোট আধান, মোট আধান কত আসবে? না, মোট আধান আসবে, সবগুলো আধানকে যোগ করে দেব আমি। আচ্ছা, চিহ্ন সহ। যদি কোথাও থাকে +2 কুলম, -3 কুলম, +4 কুলম, তাহলে কি করব? এরকমই করব, +2, -3, +4। ঠিক আছে? তো আধানের সংযোগ নিয়ম আমি যদি বলি তাহলে কি করব? না, এখানে মোট আধান বার করার জন্য আমরা সিম্পলি যোগ করব, ঠিক না? সিম্পলি আমরা যোগ করব। এরপরে 2 নম্বর পয়েন্ট আসছে, এখানে লিখব কি? ইন ভ্যারিয়েবিলিটি, একে আমি লিখছি কি? অপরিবর্তনীয়তা, অপরিবর্তনীয়তা।
অপরিবর্তনীয়তা। অপরিবর্তনীয়তা বলতে কি, আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ যে তত্ত্ব আছে সেখানে আমরা এটা দেখছি যে কিছু কিছু ভৌত রাশির মান বস্তুর গতিবেগের উপরে নির্ভর করছে। যেমন তোদের শুনতে হয়তো একটু অন্যরকমের লাগবে, এই বস্তুটার যে দৈর্ঘ্য আমরা এখন দেখছি, এ যদি গতিবেগ বাড়তে বাড়তে আলোর গতিবেগের কাছে চলে যায়, তখন এর দৈর্ঘ্য কিন্তু আলাদা রকমের দেখতে লাগবে, আলাদা রকমের হবে। তো সেরকমই কিছু কিছু ভৌত রাশি আছে যাদের মান গতিবেগের উপর নির্ভর করে, কিন্তু আধান একটা ভৌত রাশি যেটার মান কিন্তু বেগের উপরে নির্ভর করে না। তাহলে আমি কি লিখবো? বস্তুর আধানের মান, বস্তুর আধানের মান বেগের উপর নির্ভরশীল নয়, বেগের উপর নির্ভরশীল নয়। বস্তুর আধানের মান বেগের উপর নির্ভরশীল নয়। তো যখন যদি বেগের উপর নির্ভরশীল না হয়, তাহলে আমি কি লিখতে পারি? কিউ প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার জিরো, হ্যাঁ কি না? কিউ প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার জিরো লিখতে পারি। ভি টু দি পাওয়ার জিরো মানে কি? ভি এর কোনো ঘাতের উপর নির্ভর করছে না, ভি এর কোনো ঘাতের উপর নির্ভর করছে না। এরকমই অপশন দিয়ে দেবে কোশ্চেন, যে কোন বস্তুর আধান এবং বেগের মধ্যে সম্পর্কটি হলো, অপশন দিয়ে দিল চারটি। অপশন এ তে কিউ প্রপোর্শনাল টু ভি, অপশন বি তে কিউ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, অপশন সি তে কিউ প্রপোর্শনাল টু 1/v, অপশন ডি তে কিউ প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার জিরো। সিম্পল বেসিক কিন্তু এই আধানের অপরিবর্তনীয়তা থেকে হচ্ছে। তো বস্তুর আধানের মান বেগের উপর নির্ভরশীল নয়, কিন্তু বস্তুর ভরের মান, বস্তুর ভর, বস্তুর ভর কিন্তু কি হচ্ছে? বস্তুর ভর আধানের উপর নির্ভরশীল, সরি বস্তুর ভর বেগের উপর নির্ভরশীল, বস্তুর ভর বেগের উপর নির্ভরশীল, বেগের উপর নির্ভরশীল। যদি ভি নিয়ার ইজিক্যালস টু সি হয়, মানে সিটা হচ্ছে কি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর যে গতিবেগ, সেই গতিবেগের কাছাকাছি যদি কোনো বস্তুর বেগ হয়ে যায়, তখনই তার ভর কি হবে? পরিবর্তন হতে শুরু করবে, ভরের মান আস্তে আস্তে বাড়তে থাকবে। তো সেক্ষেত্রে কার্যকর ভর কত হয়ে যাবে, বা কার্যকর ভর বা গতীয় ভর কত হয়ে যাবে? না, কার্যকর ভর যেটাকে আমরা গতীয় ভর বলছি, মানে গতিশীল থাকা অবস্থায় যে ভর এম, সেটা কত হবে? m0/√1 v/c এর হোল স্কয়ার, বা v²/c² লেখা যায়। এখানে m0টা হচ্ছে কি? m0টা হচ্ছে কিনা স্থির ভর, স্থির ভর মানে কোনো বস্তু স্থির অবস্থায় থাকা যে ভর m0, সেই ভরটা কিন্তু এখন চেঞ্জ হচ্ছে যত বেগ বাড়ছে, যত বেগ বাড়ছে কিন্তু ভর বেড়ে যাচ্ছে। আচ্ছা, ভর বাড়বে কি? দেখতো ভি যদি বাড়ে, ভি আমি এরকম উপরের দিকে অ্যারো দিচ্ছি মানে কি? এটা বৃদ্ধি, ভি আস্তে আস্তে বাড়ছে। ভালো করে দেখ, ভি যদি বাড়ে, দেখ সি হচ্ছে কি? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, ঠিক না? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, গতিবেগ যতই বাড়ুক শূন্য মাধ্যমে আলোর গতিবেগের বেশি হবে না, সমান হয়ে যেতে পারে। তো ভি বাড়ছে, দেখ v/c এর মান কিন্তু একের থেকে ছোট হবে, হ্যাঁ কি না? কেন কি? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ তো সব থেকে বেশি। তো আমি বড়জোর বলতে পারি কি একের থেকে ছোট মানে, আমি ধরো বললাম প্রথমে v/c এর মান আছে 0.7, প্রথমে ভি এর মান আছে কত? v/c এর মান আছে 0.7, এরপরে ভি বাড়লো 0.7, কেন লিখেছি? একের থেকে ছোট। এরপরে ভি এর মান বাড়লে দেখা গেল এই মানটা বেড়ে হলো 0.9, 0.9 মানে v/c, এক কাজ করি, v/c এর হোল স্কয়ার, v/c এর হোল স্কয়ারের মানটা প্রথমে ছিল 0.7, ভি এর মান বাড়ার জন্য হলো কত? 0.9। তো কি হবে দেখ, 1 মাইনাস 0.7 করলে কত হচ্ছে? 0.3, তাহলে ভগ্নাংশের নিচে 0.3, √0.3। আর 1 মাইনাস 0.9 করলে কি হবে? ভগ্নাংশের নিচে 1 মাইনাস 0.9 মানে 0.1। তো ভগ্নাংশের নিচে মানটা এখন কি হচ্ছে? কম লাগছে,
ভগ্নাংশের নিচে যদি মান কমে যায় তাহলে পুরো মানটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে ভি বাড়া মানে এইটা বেড়ে যাচ্ছে, 1 মাইনাস করা মানে নিচে ছোট হচ্ছে, নিচে ছোট হচ্ছে মানে পুরো মান কি হবে, বাড়বে। তাহলে ভি যদি বাড়ে তাহলে কি হবে, এম বাড়ছে, ভি যদি বাড়ে তাহলে কি হবে, এম বাড়ছে। আচ্ছা, আমরা এটাও দেখেছি যে আপেক্ষিক আধান যেটা কিউ বাই এম, যেটাকে আমরা কি বলছি, আপেক্ষিক আধান। এই কিউ বাই এমটা হচ্ছে কি, আপেক্ষিক আধান মানে আধান বাই ভর, একটু আগে করেছি। আপেক্ষিক আধান, আধান বাই ভর এর মান বাড়বে না কমবে, বেগের সাথে সাথে কমে যাবে। তাহলে কি ভি বাড়লে এম বাড়ে, এম এম বাড়ছে তাহলে এটা কমে যাবে, তাহলে আপেক্ষিক আধানের মান কমে যাবে। ঠিক, তাহলে এখান থেকে কোশ্চেন কিরকম হতে পারে যে কোনো বস্তুর বেগ বৃদ্ধি পেলে নিচের কোনটি সঠিক, অপশন এ তে ভর বৃদ্ধি পায়, আধান বৃদ্ধি পায়, আপেক্ষিক আধান কমে যায়, এরকম করে 4টে অপশন যদি দিয়ে দেয় তো খোঁজা কিন্তু অতটা সহজ নয়। এখান থেকে আমরা দেখছি, দেখ বেগ যদি বেড়ে যায় তাহলে বেগ যদি বেড়ে যায় তাহলে ভর বেড়ে যাবে, আপেক্ষিক আধান কমে যাবে। আর যেহেতু লিখছি সেখানে আমি লিখে নিই, কিউ কিন্তু কি থাকবে, কনস্ট্যান্টই থাকবে। কেন কি, আধান বেগের উপরে কোনোভাবে নির্ভর করে না, আধান বেগের উপরে কোনোভাবে নির্ভর করছে না। দুটো ধর্ম হলো, এরপরে যেটা ধর্ম আসবে 3 নম্বর, সেটা হচ্ছে কি আধানের সংরক্ষণ নীতি। আধানের সংরক্ষণ নীতি, কনজারভেশন যেটা বলছি, কনজারভেশন প্রিন্সিপল অফ চার্জ। আমরা অনেক রকমের সংরক্ষণ নীতি পড়েছি, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র, ঠিক না, আহ, মোট শক্তির সংরক্ষণ সূত্র, তাই না, এরকম পড়েছি না। তো আধানের সংরক্ষণ নীতি হচ্ছে কি, যদি আমি কোনো আইসোলেটেড কোনো একটা সিস্টেমের কথা ভাবি, মানে মানে আইসোলেটেড সিস্টেম বলতে নিঃসঙ্গ বা কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্টে নেই, পুরোপুরি ভাবে একা। তাহলে যদি বলি আইসোলেটেড সিস্টেম যদি হয়, আইসোলেটেড সিস্টেম মানে এর সঙ্গে কারোর কোনো কানেকশন নেই, তাহলে এর যে আধান আছে পুরো আধানটাই কি থাকবে, সব সময়ের জন্য ধ্রুবক থাকবে। তাহলে আমি কি লিখবো, না কি লিখবো, যে নিঃসঙ্গ বস্তু সংস্থার মোট আধান লিখেছি, কিন্তু মোট আধান সর্বদা কি থাকবে, ধ্রুবক থাকবে, মোট আধান সর্বদা ধ্রুবক। নিঃসঙ্গ বস্তু সংস্থার মোট আধান সর্বদা ধ্রুবক থাকছে। ঠিক আছে, মোট আধান সর্বদা ধ্রুবক থাকছে। আমি যদি এরকম দেখাই যে এটা একটা আইসোলেটেড সিস্টেম, যেটাতে ধরো আমি বললাম এটাতে মোট আধান আছে এখন +5 কুলম। আচ্ছা, যদি এরকম হয়ে যায় এই বস্তুটাই +15 কুলম -10 কুলম, এখন মোট আধান কত, এখনো তো মোট আধান +5 কুলম, তাই না। তাহলে দেখ, এখানে পজিটিভ চার্জ ছিল +5, কিন্তু এখানে পজিটিভ চার্জ +15, এখানে নেগেটিভ চার্জ কিছু ছিল না, এখানে কিন্তু নেগেটিভ চার্জ আছে। তো আমি বলতে পারি এখানে যে নিঃসঙ্গ বস্তু সংস্থার মোট ধনাত্মক আধান পরিবর্তিত হতে পারে, হ্যাঁ কি না, হতে পারে। নিঃসঙ্গ বস্তু সংস্থার মোট ধনাত্মক আধান পরিবর্তিত হতে পারে। একইভাবে এর মোট ঋণাত্মক আধানও পরিবর্তিত হতে পারে, মোট ঋণাত্মক আধান পরিবর্তিত হতে পারে। তবে মোট আধান মানে পজিটিভ নেগেটিভ মিলে যেটা মোট হচ্ছে সেটা কিন্তু সর্বদা ধ্রুবক থাকবে,
এরকম একটা কোশ্চেন দিয়েছিল, যদিও বা এটা নিটের কোশ্চেন, যে কোশ্চেন হচ্ছে যে বায়ুমণ্ডলের মোট ধনাত্মক আধান, বায়ুমণ্ডলের মোট ধনাত্মক আধান পরিবর্তন হতে পারে না ধ্রুবক থাকবে। মোট ধনাত্মক আধান পরিবর্তিত হতে পারে, কিন্তু মোট আধান ধ্রুবক থাকবে। মোট আধান ধ্রুবক থাকবে, কিন্তু মোট ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান পরিবর্তিত হতে পারে। বেশ, ঠিকঠাক আছে। নেক্সট, এর পরের যে ধর্ম আসবে, কত নম্বর দিয়েছিলাম এটা? 3 নম্বর। 4 নম্বরে লিখবি, 4 নম্বর পয়েন্ট আসবে আধানের আধানের কোয়ান্টাইজেশন, আধানের কোয়ান্টাইজেশন, আধানের কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন অ্যাকচুয়ালি কি? যখন দেখবি যে কোনো একটা রাশির মান, কোনো একটা রাশির মান পৃথক পৃথক মানে পাওয়া যায়, পৃথক পৃথক বলতে কি ডিসক্রিট ভ্যালু পাওয়া যায়। কোনো একটা রাশির মান ডিসক্রিট ভ্যালুতে পাওয়া যাচ্ছে, মানে আলাদা আলাদা মান পাওয়া যাচ্ছে, পুরো কন্টিনিউয়াস নয়, এবং সে মানটা একটা ক্ষুদ্রতম মানের সবসময় পূর্ণগুণিতক হচ্ছে। যেমন যেমন আমি যদি বলি যে একটা ক্লাসে স্টুডেন্ট সংখ্যা মিনিমাম কত হতে পারে? একজন। ঠিক আছে, কেউ না থাকলে সেটা ক্লাসরুমই হবে না, একজন। এরপরে যতজন স্টুডেন্ট হবে সেটাই কি হবে? না পূর্ণগুণিতকে আসবে। তো যদি কোনো রাশির মান একটা ক্ষুদ্রতম মানের পূর্ণগুণিতক হয়, তাহলে তাকে আমরা বলবো কি কোয়ান্টাইজড। তো আমরা একটু আগে বলেছি যে প্রকৃতিতে যত আধান পাওয়া যায় সেই আধানের মান কি হবে? ইলেকট্রনের আধানের পূর্ণগুণিতক। তাহলে কি বলবো? প্রকৃতিতে প্রকৃতিতে প্রাপ্ত প্রকৃতিতে প্রাপ্ত সমস্ত আধান, প্রাপ্ত যে কোনো আধানের মান, যে কোনো আধানের মান ইলেকট্রনের আধানের পূর্ণগুণিতক। যে কোনো আধানের মান ইলেকট্রনের আধানের পূর্ণগুণিতক হচ্ছে, আধানের পূর্ণগুণিতক। তাহলে ইলেকট্রনের আধানের যদি পূর্ণগুণিতক হয়, তাহলে আমি কি লিখতে পারি যে কিউ সমান, তাহলে আধান যেটাকে আমরা বলছি, কোন বস্তুর আধান কিউ সমান এন ই লিখে দিই। এন এর মান কি হতে পারে? এন এর মান হতে পারে +-1, +-2, +-3, +-4, এরকম। ই মানে অ্যাকচুয়ালি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, মানে মানটা। যদি প্লাস ই লিখি, +1 ই লিখি, তার মানে সে কি হয়েছে? একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। যদি +2 ই লিখি, তার মানে সে দুটো ইলেকট্রন ছেড়েছে। +3 ই লিখলে তিনটে ইলেকট্রন ছেড়েছে। যদি মাইনাস লিখি, -3 মানে তিনটে ইলেকট্রন গ্রহণ করেছে। ঠিক আছে, তো আধানের মান কি হচ্ছে? ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হচ্ছে। তো দেখ, যেটা কোয়ান্টাইজেশন হচ্ছে, যে রাশিটা, তার সব থেকে ছোট মানকে কি বলে? কোয়ান্টা। কি বলে? কোয়ান্টা। তো আধানের কোয়ান্টাকে কি লিখবো? আধানের কোয়ান্টা সমান ইলেকট্রনের আধান, মানে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আমি শুধু মান লিখেছি, ঠিক আছে? আধানের কোয়ান্টা সমান ইলেকট্রনের আধানের মান বলে দিতে পারি, ইলেকট্রনের আধানের মান। ইলেকট্রনের যে আধানের মান হচ্ছে, এটাই সব থেকে ছোট মান, এটাই সব থেকে ছোট মান। এখন এই আধানের কোয়ান্টাইজেশনের ব্যতিক্রম কি হচ্ছে একবার দেখা যায়। ব্যতিক্রম, এক্সেপশন কি হচ্ছে? ব্যতিক্রম বলছে কি, যে আমরা যে পরমাণুর গঠন যে পড়ি, পরমাণুর মধ্যে তিনটে কণা আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো
তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রোটন এবং নিউট্রনকে ভেঙে আরো কিছু কণা পাওয়া যায়। প্রোটনকে ভাঙলে কিছু কণা পাওয়া যাচ্ছে, নিউট্রনকে ভাঙলেও কিছু কণা পাওয়া যাচ্ছে। তবে সেটা তবে সেটা কি না, নিউক্লিয়াসের মধ্যে থাকাকালীন। নিউক্লিয়াসের মধ্যে থাকাকালীন তোরা শুনেছিস, এটা ক্লাস 10-এও পড়া হয়েছিল যে বিটা রশ্মি যখন উৎপন্ন হয় তখন সেরকম প্রোটন নিউট্রনে, নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়, হ্যাঁ কি না? তো এখানে ব্যতিক্রম কি বলছে না, কোয়ার্ক। কোয়ার্ক বলে দুটো, কোয়ার্ক হচ্ছে কি কণার নাম। কোয়ার্ক কোয়ার্ক দুই প্রকার হচ্ছে। একটা হচ্ছে কি না ইংরেজি বাংলায় ইংরেজি লিখে দিচ্ছে আপ কোয়ার্ক, আপ কোয়ার্ক, আর একটা হচ্ছে কিনা ডাউন কোয়ার্ক। ডাউন কোয়ার্ক, এই যে যে দুটো কণা হচ্ছে, এই দুটো কণা অ্যাকচুয়ালি আপ কোয়ার্ক কি হচ্ছে, আপ কোয়ার্কের আধানের মান +2/3। এ তো ইলেকট্রন আধানের ভগ্নাংশ হলো, তাই না? কোয়ার্কের আধান কত হলো, ইলেকট্রনের আধানের ভগ্নাংশ হলো না? তাহলে এটা তো আধানের কোয়ান্টাইজেশন নীতি মানছে কি, মানছে না। আর ডাউন কোয়ার্কের আধান কত হচ্ছে, -1/3। তো এই যে যে দুটো কণা, যাদেরকে আমরা কি বলছি না, এরা কিন্তু এদের যে আধান সেটা কিন্তু ইলেকট্রন আধানের পূর্ণ গুণিতক হচ্ছে না, ভগ্নাংশ হচ্ছে। তাহলে এরা আধানের কোয়ান্টাইজেশন নীতি মানছে না। আচ্ছা, আপ কোয়ার্ককে আমরা ক্যাপিটাল ইউ দিয়ে ডিনোট করছি, আর ডাউন কোয়ার্ককে আমরা ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করছি। যদি বলে যে প্রোটন যে কণা বা নিউট্রন যে কণা, তাদের কোয়ার্ক সিম্বল কি হবে, কোয়ার্ক সিম্বল যদি বলে, তো দেখ আমরা ব্যালেন্স করে করতে পারি, যোগ করে। যেমন যদি বলি প্রোটন সমান, প্রোটনকে আমি যদি লিখি যে প্রোটন সমান, আমি লিখলাম এখানে দুটো আপ কোয়ার্ক দিলাম, দুটো আপ কোয়ার্ক দিলাম, আর একটা ডাউন কোয়ার্ক দিলাম। দেখ তো কত হয়, দুটো আপ কোয়ার্ক মিলে কত হবে আধানটা, একটা হচ্ছে +2/3e, আবার একটা +2/3e। আমি চার্জ ব্যালেন্স করছি, প্রোটনের আধান কত আসবে, +e। প্রোটনের আধান কি আসবে, +e, আর নিউট্রনের আধান কি আসবে, 0। তো যে সিম্বল আমি ইউজ করছি সাথে +e যদি চলে আসে, তাহলে বলবো যে ঠিকই আছে। তো একে করে দেখ কত হচ্ছে, 3 লসাগু হচ্ছে, তাহলে 4e - e, তাহলে কত হচ্ছে 3e/3, মানে কত হচ্ছে +e। তার মানে দুটো আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক মিলে কি হবে, একটা প্রোটন। আচ্ছা, নিউটন করা যাক। নিউটন হচ্ছে ইউ/ডিডি, মানে একটা আপ দুটো ডাউন। যদি হয় তাহলে দেখ ইউ কত হচ্ছে +2/3e, আর ডাউন হচ্ছে কত -1/3e, আবার একটা ডাউন -1/3e। নিশ্চয়ই দেখতে পাচ্ছিস কেটে গিয়ে 0 হয়ে যাবে, তাই না? কেটে গিয়ে 0 হয়ে যাবে। 3 লসাগু হচ্ছে 2e, আর এই যে -e আর -e, তাহলে -2e, তাহলে টোটাল কি হলো, 0। কোয়ার্ক বললাম তো, যেমনটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তোরা ভাবিস যে তিনটেই কণা পরমাণুতে, অ্যাকচুয়ালি বর্তমানে এখন তিনটে কণা না, দেখা যাবে হয়তো 20-র ওপরে কণা আছে। 20-র ওপরে পাই মেসন কণা হয়, নিউট্রিনো হয়, অ্যান্টি নিউট্রিনো হয়, বিটা কণা হয়, তোরা জানিস। তো সেরকমই কোয়ার্কও একটা কণা, ঠিক আছে? মেসন কণা যেরকম হচ্ছে, কোয়ার্কও একটা কণা। সেই কোয়ার্ক কণাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক। আপ কোয়ার্ক মানে যার হচ্ছে আধানটা পজিটিভ +2/3e, আর ডাউন কোয়ার্ক হচ্ছে -1/3e। এখানে শর্ট কোশ্চেন হতে পারে কি, যে প্রোটনের কোয়ার্ক কি কি হতে পারে, মানে কি কতগুলো কিরকম কোয়ার্ক মিলে প্রোটন। ওকে ভেঙে দেখা গেছে যে এরকম হচ্ছে, আমরা পরীক্ষাতে কি করে বুঝবো, আমরা যদি মনে না থাকে তাহলে আমরা যোগ করে দেখে নিতে পারি যে একটা দুটো আপ আর একটা ডাউন যোগ করলে কত আসছে, +e, তার মানে এটা প্রোটনই হবে। আমরা পরীক্ষাতে এরকম করে চেক করে নিতে পারি। আর আসছে কোথা থেকে, ও তো রিসার্চের ফলে, যেমন পরমাণুকে ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া গেছে সেরকম। তবে এখানে কি, এই যে যে কোয়ার্ক গুলো, এই কোয়ার্ক গুলো কিন্তু পরমাণুর বাইরে, কিন্তু এরা কিন্তু স্থায়ী নয়। তাহলে এদের অস্তিত্ব কোথায় আছে, পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে। তো আমি যদি বলি বাস্তবে যে সমস্ত আমরা বস্তুর কথা বলছি, সেখানের আধানের কোয়ান্টাইজেশন নীতি তাহলে কাজ করছে।
পরমাণু নিউক্লিয়াসের ভেতরে কোয়ার্কের বেলায় হচ্ছে না। তো আমি লিখে দেবো কি, যে কোয়ার্ক কোয়ার্ক কণাগুলি কোয়ার্ক কণাগুলি নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসের বাইরে কি হবে, নিউক্লিয়াসের বাইরে আনস্টেবল মানে সুস্থিত নয়, সুস্থিত নয়, মানে এরা থাকতেই পারবে না একা, আপ কোয়ার্ক বা ডাউন কোয়ার্ককে আমি এরকম বানাতে পারবো না পরমাণুর নিউক্লিয়াসের বাইরে, যা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরেই হচ্ছে। বেশ, যদি বলি যে এই যে আধানের কোয়ান্টাইজেশন যেটা, এটা কোথা থেকে এসছে, আধানের কোয়ান্টাইজেশন যে পরীক্ষা থেকে এসছে, কোয়ান্টাইজেশন আধানের কোয়ান্টাইজেশন হচ্ছে কোথা থেকে না, মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। কে শুনেছিস মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট কেমিস্ট্রিতে? মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট থেকে কোনটার মান বের করেছে বলতো? ইলেকট্রনের আপেক্ষিক আধান বার করেছে, কিউ বাই ই। ইলেকট্রনের আধান বার করেনি, ইলেকট্রনের আপেক্ষিক আধান বার করেছে, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে কিউ বাই ই বার করেছিল। তো আধানের কোয়ান্টাইজেশন এসছে কোথা থেকে না, মিলিকান মিলিকান একে বাংলায় কি লিখবো, তৈলবিন্দু পরীক্ষা, ইংরেজি লেখ মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট থেকে কিন্তু এই আধানের কোয়ান্টাইজেশন নীতিটা হয়েছে, ঠিক না? অ্যাকচুয়ালি মিলিকান কি করেছে, যত প্রকার আধান পেয়েছে তাদের কি নিয়েছে, এইচসিএফ বলতে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে গসাগু নিয়েছে। গসাগু নিতে কত হয়েছে না, ইলেকট্রনের আধান এসছে। সব থেকে ছোট মান কিভাবে পাওয়া যায়, অনেকগুলো সংখ্যার মধ্যে কমন কোনটা কি করে বসে, এইচসিএফ নিয়ে। হ্যাঁ, তো এরকম করে কিন্তু আধানের কোয়ান্টাইজেশন নীতি হলো। আমি সবগুলো আগে করে নিই, তারপরে আমি অঙ্কতে আসছি। এখান থেকে অঙ্ক দিলে দেওয়া যায়, আচ্ছা দিয়ে দিই, এখান থেকে দু একটা অঙ্ক দিয়ে দিই। আর কোনো প্রপার্টি আছে? হ্যাঁ, এই পার্ট একটা লিখে দিই, তারপরে অঙ্ক নিচ্ছি এর উপরে। আধান ছাড়া ভর হতে পারে, হ্যাঁ কি না ভেবে দেখ। আধান ছাড়া ভর থাকতে পারে, নাকি ভর ছাড়া আধান থাকতে পারে, কোনটা ঠিক হবে? আধান ছাড়া ভর, আধান ছাড়া ভর বলতে কি, নিস্তড়িত বস্তু কি? কোন বস্তুতে যদি ইলেকট্রন প্রোটন সমান সমানে থাকে তাহলে তার মোট আধান কত হবে, 0, কিন্তু তার ভর আছে, তাহলে কি বলবো না, আধান ছাড়া তো ভর হতে পারে, কিন্তু ভর ছাড়া আধান, ভর নেই মানে কোনো কণাই নেই, আধান হবে কি করে, তাই না? তাহলে কি বলবো, যে আধান ছাড়া ভর হতে পারে, আধান ছাড়া ভর হতে পারে। কিরকম না, নিস্তড়িত বস্তু, নিস্তড়িত বস্তুতে মোট আধান কত, 0, কিন্তু একটু ভর আছে, আধান ছাড়া ভর হতে পারে। কিন্তু ভর ছাড়া কখনোই আধান সম্ভব নয়, ঠিক কিনা বল? আমি যদি বলি কারোর আধান +2e বা কারোর আধান -2e, তো ইলেকট্রনের তো একটা ভর আছে, তো ভর থাকতে হবে অবশ্যই, ভর ছাড়া আধান সম্ভব নয়। বেশ, ভর ছাড়া আধান সম্ভব হচ্ছে না। এবারে বল, যখন কোনো বস্তু থেকে আমি ইলেকট্রন বের করে নেব বা কোনো বস্তুতে আমি ইলেকট্রন দেব, ভরের পরিবর্তন হবে কি হবে না? অবশ্যই হবে, কেন কি ইলেকট্রনের ভর প্রায় শূন্য হলেও কিছু তো ভর আছে, কিছু তো ভর আছে, তাই না? তো ইলেকট্রনের ভর শূন্য প্রায় হলেও আমি যদি 5টা ইলেকট্রন বের করে নিই, তাহলে 5টা ইলেকট্রনের ভর নিয়ে ও চলে গেছে, তাহলে ভরের ঘাটতি হবে কি, 5টা ইলেকট্রন যে পরিমাণ ভর নিয়ে চলে গেছে। যদি আমি 8টা ইলেকট্রন দিই, তাহলে ওতে ভর বৃদ্ধি হবে কি, 8টা ইলেকট্রনের ভর, ঠিক না? বেশ, এবারে আমি এখানে কোশ্চেন নিচ্ছি,
নিচের কোন আধানগুলি সম্ভব, নিচের কোন আধানগুলি সম্ভব হচ্ছে একবার দেখতে হবে। 1 নম্বর দিলাম +2e, 2 নম্বর -1/3e, 3 নম্বর হচ্ছে দিচ্ছি 51/17e, 4 দিলাম 3.2 × 10⁻⁻12 কুলম, 5 দিচ্ছি 1 কুলম, 6 দিচ্ছি -8 মাইক্রোকুলম। ব্যাস এগুলোই থাক। কোন আধানগুলো সম্ভব আমাকে বলতে হবে। যদি এখানে দেখি কোশ্চেন, কিছু আধান ইলেকট্রনের মাল্টিপলে দেওয়া আছে ডাইরেক্ট, আর কিছু আধান কুলম্ব এককে দেওয়া আছে। একবার চেষ্টা কর, তারপরে আমি বলছি, সময় দিচ্ছি, একবার চেষ্টা কর। প্রথম যে কোশ্চেন আছে যেটা হচ্ছে +2e, এ তো ইলেকট্রনের পূর্ণ গুণিতক দেখাই যাচ্ছে, তাহলে এটা কি হবে, সম্ভব। যেটা সম্ভব হচ্ছে সেটা আমি টিক মেরে দিলাম, তাই তো। এটা তো ইলেকট্রন আধানের ভগ্নাংশ হচ্ছে, হবে না, ঠিক না, এটা হচ্ছে না। এটা এটা 17 3 51 17 3 51 তো দুয়েরটা হবে না, দুয়েরটা এক্সেপশন বললাম আধানের। না না, নিচের কোন আধানগুলি সম্ভব, অ্যাকচুয়ালি কোয়ার্ক বলার সময় আমি কি বলেছি, কোয়ার্ক একটা কণা যেটা নিউক্লিয়াসের মধ্যে সম্ভব। আমরা যে সমস্ত বস্তুর কথা বলছি তারা তো আর ওই রকম নিউক্লিয়াস এর মধ্যে কথাটা বলছি না। কোয়ার্কটা এক্সেপশন হচ্ছে, কিন্তু কোথায়, নিউক্লিয়াসের মধ্যে। এগুলো কি নিচের কোন আধানগুলি সম্ভব, মানে নিচের কোন আধানগুলি বা বস্তুর নিচের কোন আধানগুলি বস্তুর ক্ষেত্রে সম্ভব বলে দিতে পারি। অ্যাকচুয়ালি আধান দেওয়া মানে কি, কোনো না কোনো একটা বস্তুর আধান বলেছে, ঠিক না। নিউক্লিয়াসের ভেতরে কোয়ার্কের কথা বলেন ইন জেনারেল। দেখ, সহজ কোশ্চেন ভুল করে দিস না, যেটা পড়িয়েছি বলে। আমি বলেছি যে আধানের কোয়ান্টাইজেশনের একটা এক্সেপশন হচ্ছে কোয়ার্ক কণাগুলোর ক্ষেত্রে, তবে কোয়ার্ক কণাগুলো নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে। সাধারণত যে বস্তুর আমরা বলি তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এই কোয়ান্টাইজেশন নীতি কিন্তু কাজ করবে। পরের কোশ্চেন, এটা কত হবে, এটা হবে কি হবে না, এটা করতে হবে কিরকম জানিস, কিউ সমান এনই, কিউ সমান মানে আধান সমান ইলেকট্রন আধানের পূর্ণ গুণিতক। তাহলে বলে এন সমান কি লিখবো, এন সমান কিউ/ই। সিম্পল, ভাগ কর, যে আধান দেওয়া আছে এটা কি কিউ, যে আধান দেওয়া আছে এটা কি কিউ। 3.2 × 10⁻⁻12 কুলম, বাই ইলেকট্রনের আধান কত, 1.6 × 10⁻⁻19 কুলম। তো এটা হয়ে যাবে কত, 2। তাহলে এটা হয়ে যাবে কত, 2 × 10⁻12 + 19 মানে 7। এ তো 2 লিখে 7টা শূন্য, অবশ্যই পূর্ণ সংখ্যা, হ্যাঁ কি না। এ তো 2 লিখে 7টা শূন্য মানে অবশ্যই ক্লিয়ার, পূর্ণ সংখ্যা হচ্ছে। এবারে তাহলে এটা ঠিক হচ্ছে, 4এরটা ঠিক। আচ্ছা, 5এর কোশ্চেন কি হবে, 5এরটা হবে, 5এরটা হবে, করেছিস। 5এরটা কত হচ্ছে, 5এরটার যা অ্যান্সার আসবে সেটা সবাইকে মুখস্থ রাখতে হবে। আর এই বছর ক্লাস 10-এ এটা দিয়েছে, 1 কুলম আধানে কতগুলি ইলেকট্রন ছিল। এই বছর মাধ্যমিকে এই কোশ্চেন পড়েছে, 1 কুলম আধানে কতগুলি ইলেকট্রন থাকবে। তো সিম্পল, আমরা কি করব, এন সমান কিউ/ই, এন সমান কত হবে, কিউ/ই, এন সমান কিউ/ই। এটা হচ্ছে 5এর কোশ্চেন। তো কিউ হচ্ছে কত, 1 কুলম, ই কত, 1.6 × 10⁻⁻19 কুলম, ঠিক না। প্রথম বল, হবে কি হবে না, ভগ্নাংশ হচ্ছে। আচ্ছা দেখি কি করে ভগ্নাংশ, কুলম কুলম কেটে যাচ্ছে। একে আমি করে নিলাম 10⁻19, আর নিচে হচ্ছে কত, 16, তাই তো। এক কাজ করি, একে করে নিই 10⁻19 ওপরে গেছে,
এটাকে করে দিই 16 আর একটা 10 ওপরে করে দিলাম পয়েন্ট নিয়ে। আরো একটু আমি সুবিধার জন্য করলাম একে 100, একটা শূন্য ওর থেকে নিলাম আর ওকে করে দিলাম 10^18। কোনো সমস্যা আছে? করা যাবে? ঠিক আছে, 100 কে 16 দিয়ে ভাগ কর, কত হয়ে দেখ? 16 6 96 হচ্ছে, আসছে দেখছি, 16 6 96। 4 নামলো, দশমিক দিলাম 0, 16 2 32, 16 2 32, 8 নামছে, 16 5 80। তুই বলবি যে ইলেকট্রন আধান তো অ্যাকচুয়ালি 1.602 হয়, তাই তো? যদি আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করি, করলেও আমি ধরে নিলাম দশমিকের পরে আর 5টা ডিজিট যাবে, ধরে নিচ্ছি যে যদি আমি 1.602 নিয়ে করতাম, দশমিকের পরে 5টা 7টা ডিজিট যাচ্ছে। দেখ আমাকে বল, এটা 6.25 ইন্টু 10^18 তো? এটা তোদের মনে হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা, বাট এটা ভগ্নাংশ সংখ্যা নয়। তুই ভাব, একে যদি 10^18 মানে গুণ করিস, তো 625 পরে আরো অনেকগুলো শূন্য আসবে, কি আসবে না? তো এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হচ্ছে। এমনিতে এখানে বোঝাচ্ছে, আর যদি আমি এখান থেকে 100 নিয়ে এর সঙ্গে গুণ করে দিই, 625 গুণ 10^16 হয়ে যাবে। ক্লিয়ার? তো এটাও কিন্তু সম্ভব হচ্ছে। আর যে ডেটা এলো এটা মুখস্থ রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। 1 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত? 6.25 ইন্টু 10^18। 1 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত? 6.25 ইন্টু 10^18। এটা কেন ইম্পর্টেন্ট বলছি, পরের কোশ্চেন করতে গেলে বুঝে যাবে। পরের কোশ্চেন করতে গেলে কি বুঝবি, দেখ -8 মাইক্রোকুলম মানে এতে ইলেকট্রন অ্যাড হয়েছে, এই জন্য এর আধান মাইনাস। কতগুলো অ্যাড হয়েছে আমাকে সংখ্যা বার করতে বলেছে, তো আমি এখানে n এর মান বার করব কত? কিউ বাই ই। কিউটা কিন্তু 8 মাইক্রোকুলম। আচ্ছা, 8 মাইক্রোকুলম, মাইক্রো মানে 10⁻⁻6 কুলম, ডিভাইডেড বাই ইলেকট্রনের আধান কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এইবারে এটা দেখার পরে অনেকে কিন্তু ঘাবড়ে যাবে যে ক্যালকুলেশন করব কি করে। মাইনাস মাইনাস ইলেকট্রন গ্রহণ করছে বলে মাইনাস, আর সংখ্যাটা তো একই থাকবে, প্লাস হোক কি মাইনাস হোক। যদি যদি এতগুলো ইলেকট্রন যদি 6.25 ইন্টু 10⁻18 ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এর আধান কত হবে? -1 কুলম। যদি ছেড়ে দেয় তাহলে এর আধান কত হবে? +1 কুলম। বেশ, তো এইবার এইখানে ক্যালকুলেশনটা আমি করার জন্য বলছিলাম যে ওটা মুখস্থ রাখলে ভালো। কিরকম দেখ, আমাকে বল 8 ইন্টু 10⁻6 যেমন আছে থাক, অ্যাকচুয়ালি 1 ইলেকট্রনের যে আধান সেটা কিন্তু অ্যাকচুয়ালি 1 কুলম করার সময় এসেছিল, ওটাকেই লিখে দেবো 6.25 ইন্টু 10⁻18। ভাগ আর করবো কেন? না হলে কিন্তু সমস্যা আছে। আজকের 8 আছে বলে তুই বলবি যে কাটাকুটি তো চলে যেত, দশমিক দিলাম। যদি 7 থাকতো, যদি অন্য কোনো সংখ্যাতে 17 থাকতো, 17 কুলম, তখন তো সমস্যা হতো না। তাহলে হ্যাঁ, আচ্ছা -6, আর এটা হচ্ছে এটা 18, তো এটা হয়ে যাবে কত না 8 ইন্টু 6.25 ইন্টু কত হয়ে যাবে, এটা 10⁻12 হয়ে যাবে। ব্যাস, এবার গুণ করে নেওয়া তো সহজ, তাই না? এবার তো গুণ করে নেওয়া সহজ, 6.25 এর সঙ্গে 8 গুণ করে নিলে অ্যান্সার চলে আসবে। এই আধানটাও সম্ভব হচ্ছে, কেন কি 10⁻12 আছে। কোনটা? এটা দেখ, আধান যেটা 6 নম্বরের কোশ্চেন ছিল, আধানের মান কত? 10⁻6 কুলম, মাইক্রোকুলম মানে 10⁻6 কুলম হলো বাই ইলেকট্রনের আধান। এই যে 1 ইলেকট্রনের আধান, এটা এর মানটা কত হচ্ছে? 6.25 ইন্টু 10⁻18। মানে আজকের আমি আধানের মধ্যে ইলেকট্রন সংখ্যা বার করছি বলে আমি এটা লিখেছি। তো তোরা আরো অন্য কোনো কোথাও ক্যালকুলেশনে দেখতে পাবি যেখানে 1 ইলেকট্রনের আধান পেয়ে যাবি, সেখানে ডাইরেক্ট এই মানটা বসিয়ে দিবি। ঠিক আছে, 1 ইলেকট্রনের আধানের মান যদি দেখতে পাস, তাহলে 6.25 ইন্টু 10⁻18 ডাইরেক্ট মান বসিয়ে দিলেই আসবে। দেখ, যদি এখানে ভাবিস যে 1
তোকে যদি বলি যে 3টে বালির কণা দিচ্ছি, গুনতে পারবি? 3টে আরামসে, এক মুঠো বালি দিলে গুনতে পারবি কতগুলো? সেরকমই যদি খুব ক্ষুদ্র হয় তাহলে গোনা যায়, যদি খুব বড় হয় তাহলে কিন্তু এরকম গোনা যায় না। এই জন্য আমরা বলছি কি, যদি কোনো ম্যাক্রোস্কোপিক চার্জ হয়, যেমন তুই ভাব 1 কুলম আধানে কতগুলো ইলেকট্রন আছে, 6.25 ইন্টু 10^18, যদি লেখা শুরু করি বোর্ডে ধরবে না, তাই না? তো 1 কুলম আধানে যদি এই অবস্থা হয়, তাহলে আমরা যে সমস্ত আধানের কথা বলছি সেগুলো তো অনেক বড়। তো এক্ষেত্রে আধানের কোয়ান্টাইজেশন কথা বলার কোনো প্রয়োজনই নেই। তাহলে আধানের কোয়ান্টাইজেশন আমরা কোথায় ইউজ করব? মাইক্রোস্কোপিক বস্তুর ক্ষেত্রে বা মাইক্রোস্কোপিক আধানের ক্ষেত্রে, মানে যে আধানগুলো ছোট ছোট আধান। তাহলে বড় আধানের ক্ষেত্রে তাহলে কি আধানের কোয়ান্টাইজেশন নীতি কাজ করছে না? করছে। ইনভ্যালিড কোথাও নয়, প্রযোজ্য নয় এরকম বলছি না, বলছি তাৎপর্যহীন। তাৎপর্যহীন কথা আলাদা, আর প্রযোজ্য নয় কথাটা আলাদা, ঠিক না? হ্যাঁ, তো এটাকে নোট করেও লিখে দিচ্ছি, এই এই টার্ম দিয়েও কিন্তু তোকে অ্যাসারশন রিজনের কোশ্চেন দেবে। তাহলে আমি কি লিখছি, যে বলবো কি আধানের কোয়ান্টায়ন মাইক্রোস্কোপিক এবং ম্যাক্রোস্কোপিক। ঠিক আছে, ম্যাক্রোস্কোপিক বলতে কি, বৃহদাকার বস্তু, বৃহদাকার আধান যদি বলি। আধানের কোয়ান্টায়ন মাইক্রোস্কোপিক এবং ম্যাক্রোস্কোপিক উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আর কি লিখবো, এদের মধ্যে মাইক্রোস্কোপিক বস্তুতে কোয়ান্টাইজেশন তাৎপর্যপূর্ণ, মানে সিগনিফিক্যান্ট। তাৎপর্যপূর্ণ মানে ওখানে আমি গুনবো 10টা ইলেকট্রন কি 5টা ইলেকট্রন, ঠিক না? আর ম্যাক্রোস্কোপিকের ক্ষেত্রে তাৎপর্যহীন। ম্যাক্রোস্কোপিকের ক্ষেত্রে এতগুলো ইলেকট্রনের সংখ্যা হয়ে গেছে, ওখানে গুনতে গুনতে তোর মনে হবে যে যে আধান পুরোপুরিভাবে কন্টিনিউয়াস। আমি প্রথমে একটা কথা বলেছি, কোয়ান্টাইজেশন কার ক্ষেত্রে হয়? যাকে আমরা গুনতে পারি এবং যে মানগুলো পৃথক পৃথক। এখন বস্তুতে যদি এতগুলো ইলেকট্রন থাকে, আমি বলবো কি ইলেকট্রন সব জায়গায় আছে, ইলেকট্রন সব জায়গায় আছে। 1 কুলম আধান দিয়ে তোকে যদি বস্তু বলা হয়, বলবি যে ইলেকট্রন কোথায় কোথায় আছে দেখাও, তুই বলবি কি সব জায়গাতে আছে, মানে কন্টিনিউয়াস আমি বলতে পারি। আর যদি বলে 5টা ইলেকট্রন, তাহলে বলবো কি না আলাদা আলাদা জায়গায় আছে। ওই জন্য ম্যাক্রোস্কোপিক বস্তুতে আধানের কোয়ান্টাইজেশন তাৎপর্যবিহীন, তাৎপর্যবিহীন। হ্যাঁ, নিচেরটা ম্যাক্রো, এমএসি, মানে বড় বস্তুর ক্ষেত্রে। ম্যাক্রোস্কোপিক বস্তুর ক্ষেত্রে আধানের কোয়ান্টাইজেশন কিন্তু তাৎপর্যবিহীন হচ্ছে। ক্লিয়ার? এবার লিখছি দেখ কিছু, একটা হচ্ছে নিউট্রাল বডি, তাই না? এর থেকে যদি আমি কিছু ইলেকট্রন যোগ করি, তাহলে এ কি হয়ে যাবে? নেগেটিভলি চার্জড, হ্যাঁ কি না? ঋণাত্মক বস্তু, ঋণাত্মক বস্তু। তো যখনই আমি এরকম ঋণাত্মক বস্তু চার্জ করব, তাহলে এর কি হবে? ভর কি হয়ে যাবে? বেড়ে যাবে, এটা কি ইলেকট্রনের সাথে যোগ হলো, ঠিক? আর যদি আমি এখান থেকে ইলেকট্রন নিয়ে নিই, তাহলে এ কি হয়ে যাবে? ধনাত্মক বস্তু, ধনাত্মক বস্তু হয়ে যাবে। তো ধনাত্মক বস্তু হলে এর কি হবে? ভর কিছুটা কমে যাবে, ভর কিছুটা কি হয়ে যাবে? কমে যাবে। ক্লিয়ার? তো আমাকে বল, ওই যে যে আমি বলছি একটা এর উপরে কোশ্চেন দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। -80 মাইক্রোকুলম আধানে
আহিত করতে হলে কোনো বস্তুতে কত সংখ্যক ইলেকট্রন যোগ করতে হবে, এতে বস্তুর ভরের কি পরিবর্তন হবে, এতে বস্তুর ভরের কি পরিবর্তন হবে। সময় দিচ্ছি কর, কতগুলো ইলেকট্রন দিতে হবে করতে পারবি, এতে ভরের কি পরিবর্তন হবে এটা বার। এখানে যত তাড়াতাড়ি উত্তর বের করা যাবে তত ফাস্ট হবে, এবং আমি এখানে প্রসেসও দেখবো না যে তুই কি প্রসেসে করেছিস। এই দেখ, কোশ্চেন দেখা মাত্র কিরকম সলভ করবি জানিস, আমি বলে দিচ্ছি। ধরো অপশন থাকবে দুটো, কতগুলো ইলেকট্রন গ্রহণ হয়েছে, অপশন এ তে বি তে ইলেকট্রনের সংখ্যা দেওয়া থাকবে, সাথে ভর দেওয়া থাকবে। চট করে কি করবে, -80 এরকম লিখবি, 80 ইন্টু 10⁻⁻6 কুলম না, এক কুলমে কটা ইলেকট্রন থাকে, 6.25 ইন্টু 10⁻18, তাই তো, এটা হয়ে গেছে না। ডাইরেক্ট লিখবি কত, 80 মাইক্রোকুলম মানে 80 ইন্টু 10⁻6, এক কুলমে কটা ইলেকট্রন থাকে, 6.25 ইন্টু 10⁻18, এটা হয়ে যাবে কত, এটা 10⁻12, 10⁻12 10⁻12 হচ্ছে, আর 80 কাছ থেকে একটা শূন্য নিয়ে নে, 10⁻13, ঠিক না। আর 6.25 এর সঙ্গে 8 গুণ হবে, 6.25 এর সঙ্গে 8 গুণ কর, 25 8 200, 202 থাকছে, 848 50, তাই না, 50, তোকে অ্যান্সার দেবে 5 ইন্টু 10⁻14 হলো। এবারে ভর কত হবে, 5 ইন্টু 10⁻14, 9.11 ইন্টু 10⁻31 কেজি, তাহলে কত হবে এটা, 5 5 9 5 45, 10 কত হবে এটা, 14 এটা কত আসবে, 17 কেজি। বোঝা গেল, শুধু এরকম ক্যালকুলেশন চাই। যদি তুই এখানে ওই রকমে করে যাস যে n সমান q/e বসাবি 10⁸8 ইন্টু 10⁻6 বাই 1.6, তারপরে ভাগ করতে বসবি, তাহলে তো সময় যাবে অবশ্যই। এগুলো হচ্ছে কি, এইখানে আজকের যতটা পড়া হলো তার মধ্যে আমি যদি বলি শর্ট ট্রিক্স যেটা কাজ করছে বার করার জন্য, 6.25 ইন্টু 10⁸18। আজকের ক্লাস শেষ করব একটু আর দু একটা পার্ট বলে, ঠিক আছে, প্রথম দিন কমই রাখছি একটু। প্রথমে আমি একটা ছক করব যেখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, ছকের মাধ্যমে করলে তাড়াতাড়িও হয়ে যাবে, মনেও থাকবে। কি, প্রথমে লিখবি যে আধান স্থির, আধান স্থির থাকলে কি হবে, আধান স্থির থাকলে কেবলমাত্র তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবে। মানে কোনো আধান যদি কোথাও স্থির অবস্থায় থাকে তাহলে সে কি উৎপন্ন করবে, কেবলমাত্র তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড, ইএফ লিখে দিচ্ছি, ইএফ মানে ইলেকট্রিক ফিল্ড। বেশ, কোনো আধান যদি স্থির থাকে তাহলে কেবলমাত্র তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, আধান যদি সমবেগে গতিশীল, কিরকম, সমবেগে গতিশীল, আচ্ছা সমবেগে গতিশীল মানে কি, ভি ভেক্টর কনস্ট্যান্ট, আচ্ছা সমবেগে গতিশীল মানে ত্বরণ কি হবে, ত্বরণ হবে 0, তাই তো। তাহলে সেক্ষেত্রে কি হবে, আধান গতিশীল, আধান যদি গতিশীল হয় তাহলে সে কি উৎপন্ন করে, তড়িৎ, তড়িৎ উৎপন্ন করে। আধান যদি গতিশীল হয় কারেন্ট উৎপন্ন হবে, কোথাও দিয়ে আধান গতিশীল হওয়া মানে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, আমরা ধরতে পারি। তো দেখ, আধান থাকা মানে তড়িৎ ক্ষেত্র অবশ্যই আসবে। আর এখন আধান গতিশীল বলে একটা কারেন্ট হচ্ছে, আর তোরা ক্লাস 10 তো এইটুকু আপাতত দেখেছি যে একটা প্রবাহ, একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে তার চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে কি বলবো এখানে, তড়িৎ ক্ষেত্র সঙ্গে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, তড়িৎ ক্ষেত্র সঙ্গে কিন্তু কি হবে, চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। তবে হ্যাঁ,
যেহেতু এখানে আধান সমবেগে গতিশীল, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র যেটা, সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। চৌম্বক ক্ষেত্র কি হবে? কনস্ট্যান্ট থাকবে, মানে এর মান কিন্তু চেঞ্জ হচ্ছে না কোনোভাবে। এবারে আসছে আধান ত্বরণ সহ গতিশীল। আধান ত্বরণ সহ গতিশীল। ত্বরণ সহ গতিশীল মানে কি? ভি ভেক্টর কনস্ট্যান্ট নয়, ভি ভেক্টর নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ভি ভেক্টর যদি ধ্রুবক না হয় তাহলে ত্বরণ থেকে যাবে, মানে ত্বরণ নট ইকুয়ালস টু জিরো। ত্বরণ নট ইকুয়ালস টু জিরো মানে ত্বরণ থাকছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? আধান ত্বরণ সহ গতিশীল মানে কি? বেগ পরিবর্তন হচ্ছে। বেগ পরিবর্তন হচ্ছে মানে কি? সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহ পরিবর্তন হবে। আধান এখন যে বেগে চলছে, পরে আরো বেশি বেগে চলছে কি কম বেগে চলছে বা অন্যদিকে চলছে, তার মানে কি হচ্ছে? তড়িৎ প্রবাহের মান পরিবর্তন হচ্ছে। তড়িৎ প্রবাহের মান পরিবর্তন হচ্ছে মানে চুম্বক ক্ষেত্রেরও পরিবর্তন হবে। তাহলে কি লিখবো? তড়িৎ ক্ষেত্র তো উৎপন্ন হবে, তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবে, সাথে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, বাট এগুলো এখন কনস্ট্যান্ট নয়, এগুলো কি হবে? ভ্যারিয়েবল হবে। আচ্ছা, এও ভ্যারিয়েবল হবে। তড়িৎ ক্ষেত্র সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, চৌম্বক ক্ষেত্র সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। তোরা এটা দেখেছিলি যে ক্লাস 10-এ, যে কোনো বদ্ধ লুপের মধ্য দিয়ে যদি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয় তাহলে সেটাতে তড়িৎচালক বল উৎপন্ন হয়। তড়িৎচালক বল উৎপন্ন হলে তার মানে সেটাতে কারেন্ট উৎপন্ন হবে। তার মানে যদি চৌম্বক ক্ষেত্র সময়ের সাথে সাথে পরিবর্তন হয় তাহলে সে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করতে পারবে, আর যদি তড়িৎ ক্ষেত্র সময়ের সাথে সাথে পরিবর্তন হয় তাহলে সে চুম্বক ক্ষেত্র উৎপন্ন করতে পারবে। এরকমটা যদি হয়, মানে ভ্যারিয়েবল তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র হয়, তাহলে সে কিন্তু উৎপন্ন করবে কি? একসঙ্গে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এইগুলোকে মিলিয়ে কি তৈরি হবে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। দেখ, তরঙ্গ বলছি কিন্তু, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তরঙ্গ কখন হয়? যখন কোনো জায়গায় ডিস্টারবেন্স তৈরি হয়, কোনো কিছু সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে বারবার, তাকেই তো আমরা তরঙ্গ বলি। পুকুরের জল স্থির আছে, আমি ঢিল ফেললাম, ওখানে কোনো ডিস্টারবেন্স হলো, তবে গিয়ে তো তরঙ্গ তৈরি হবে। এখানে সময়ের সাথে সাথে তড়িৎ ক্ষেত্র চেঞ্জ হচ্ছে, ভ্যারি করছে, সময়ের সাথে সাথে চৌম্বক ক্ষেত্র ভ্যারি করছে, তার মানে কি এটা একটা তরঙ্গ উৎপন্ন করবে কিনা? তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে। এখান থেকেও শর্ট কোশ্চেন হয়। তাহলে আধান স্থির, অ্যাকচুয়ালি দেখ, আধান থাকা মানে অতি অবশ্যই তড়িৎ ক্ষেত্র আসবে, ওটা কমন। স্থির থাকলে কেবল তড়িৎ ক্ষেত্র, সমবেগী গতিশীল হলে তড়িৎ ক্ষেত্র প্লাস চৌম্বক ক্ষেত্র কনস্ট্যান্ট। আর যদি ত্বরণ সহ গতিশীল হয় তাহলে কি হবে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। মানে একে আর একে আলাদা আলাদা করে বলার থেকে পুরো একে বললে হবে। তো বল, নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ঘুরছে, এটা সমবেগে গতিশীল না ত্বরণ সহ গতিশীল? অবশ্যই ত্বরণ সহ গতিশীল। বৃত্তীয় গতি, গতিতে কি হবে? বেগ সবসময় কি হচ্ছে? পাল্টাচ্ছে, মান না পাল্টালেও দিক তো পাল্টাচ্ছে, মানে ত্বরণ সহ গতিশীল। তো এটা কিন্তু ইলেকট্রনের একটা ত্বরণ আছে, তাই না? ত্বরণ সহ গতিশীল। ত্বরণ সহ গতিশীল মানে, ত্বরণ সহ গতিশীল মানে এর থেকে কিন্তু শক্তি নির্গত হতে পারে, শক্তি নির্গত হতে পারে। প্রকৃতপক্ষে কি শক্তি নির্গত হয়? হয় না। কেন কি? আমরা কেমিস্ট্রিতে তো পড়েছিস বোরের তত্ত্ব, বোরের তত্ত্ব। রাদারফোর্ড মডেলের ত্রুটি ছিল এটা, যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, তার একটা অভিকেন্দ্র ত্বরণ থাকবে, তাহলে সেক্ষেত্রে তার থেকে শক্তি নির্গত হতে পারে। শক্তি নির্গত হতে পারে। তো নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রন বৃত্তীয় পথে ঘুরছে, তার থেকে তড়িৎ চুম্বকে, দেখ কোশ্চেন কিরকম হচ্ছে, আমি এটা একটা দিয়েছি তো, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরছে। আর একটা কোশ্চেন দিলাম, একটা ইলেকট্রন কেবলমাত্র বৃত্তীয় পথে ঘুরছে, কোথা থেকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নির্গত হবে? কোনটা থেকে? এটার থেকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নির্গত হবে, এটার থেকে হবে না। কারণ কি? আমরা পরমাণুর যে মডেল পড়েছি তাতে বোরের তত্ত্বতে আছে যে নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রন গুলো ঘুরছে, তারা যখন 1 নম্বর কক্ষপথে ঘুরছে, ওর শক্তি কি? ধ্রুবক। ও কিন্তু কখনো শক্তি গ্রহণ করবে না বা বর্জন করবে না। ও যদি 1 নম্বর থেকে 2 নম্বরে যায় বা 2 নম্বর থেকে 1 নম্বরে যায়, তখন কিছু শক্তি গ্রহণ বা বর্জন করবে। আর এটা কি?
এটা কেবলমাত্র একটা ইলেকট্রন বৃত্তগতি ঘুরছে। দেখেছিস কোশ্চেন কোথা থেকে কোথায় যেতে পারে। তাহলে এখান থেকে আমি কি বলবো, এখান থেকে বলবো যে ইএম ওয়েভ হয় না, এখানে বলবো ইএম ওয়েভ হবে। শুধু ইলেকট্রন কেন, প্রোটনও যদি ঘুরে তাও হবে। আধান যদি ত্বরণ সহ গতিশীল হয় তাহলেও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হবে। তাহলে কোশ্চেন কি, একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে একটা কক্ষপথে, এবং একটি ইলেকট্রন কেবলমাত্র একা বৃত্তপথে ঘুরছে, কে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত করবে? এমনি যে ইলেকট্রনটা আছে, ঠিক না? এই পর্যন্ত আজকে থাকবে। নেক্সট হেডিং দিয়ে রেখে দিচ্ছি, চলো হেডিং এরপরে কি আসতে পারে। চার্জ ডিস্ট্রিবিউশন বলে হেডিংটা দিয়ে রেখে দিই। চার্জ ডিস্ট্রিবিউশন মানে চার্জ কি রকম ভাবে ডিস্ট্রিবিউট করছে পরিবাহী অপরিবাহীর ক্ষেত্রে। চার্জ ডিস্ট্রিবিউশন বলে হেডিং থাকলো। চার্জ ডিস্ট্রিবিউশন প্রথম দিন পড়া হয়েছে, প্রথম দিন থেকে ভালো করে রিভিশন করবি প্রত্যেকটা পার্ট। থিওরি নোটস সাফিসিয়েন্ট, বারবার বলছি, যদি থিওরি নোটস কেউ যদি একবার, তোরা নিশ্চয়ই বই খুলে দেখতে পারবি, বই থেকে অনেক অনেক বেশি থাকবে নোটসে। তো অবশ্যই থিওরিকে কমপ্লিট করার চেষ্টা করবি, এবং থিওরির মাঝে মাঝে যে অঙ্ক করছি, শর্ট সবে তো শুরু, এই চ্যাপ্টার সবে শুরু, আসবে বহু কোশ্চেন। এত বড় বড় কোশ্চেনকে কি হবে ডাইরেক্ট সলভ করা যায় সেই মেথডও আসবে। সবে আজকের বেসিক জিনিস হয়েছে, একদম বেসিক যে পার্ট হয় সেগুলোই করানো হয়েছে। আর যারা অনলাইনে আছে তাদেরকে বলবো যে এটার নিচে যে লিংক দেওয়া থাকবে সেটাতে যে ব্যাচ এবছর হচ্ছে আলফা ব্যাচ, আগের বছর যেমন ছিল, যেটা টিউশন গ্রুপ আছে ওটা তো থাকছে, সঙ্গে ওটাতে আমি কিন্তু স্টাডি যে নোটস বা যেগুলো হবে সেগুলো দিয়ে দেবো, তো সবাই দেখতে পারবে ওখান থেকে। ঠিক, চলো এ পর্যন্ত থাকছে।